আগে একটু মিষ্টি খাওয়া, তারপরে বলবো। অর্ক এমনিতেই বিরক্ত, তার উপর শুভ্রের এই কথায় রাগ উঠে ওর মাথায়, তবে কিচ্ছু বলতেও পারছে না। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। হাঁটতে হাঁটতে পার্কিং এরিয়াতে এসে গাড়িতে বসে। শুভ্র গাড়ির ড্রাইভ শুরু করে। চোখ মুখ শান্ত। অর্ক বেশ কিছুক্ষণ গাড়ির জানলা দিয়ে বাইরে দেখলো, তারপর শুভ্রের দিকে তাকিয়ে আবারও বলল, এখন তো বল ইয়ার, কি করতে হসপিটাল গিয়েছিলাম? আর ওই রিপোর্টটাই বা কিসের? শুভ্র ড্রাইভ করতে করতে আর চোখে অর্কের বিরক্ত হওয়া মুখটা দেখলো, পুরো সারার কপি। এতদিন খেয়াল না করলেও এখন খেয়াল করছে। শুভ্র ঠোঁট টিপে হেসে বলে, কি এক পোড়া কপাল নিয়ে জন্মেছিলাম কে জানে, যার জন্য তোর মতো একটা হাত পাগল ছালা কপালে জোটে। অর্ক কপাল কুঁচকে নিয়ে জিজ্ঞাসাও দৃষ্টিতে ফেলে শুভ্রের দিকে, তারপর বলে, মানে? শুভ্র কিছু বলে না। রিপোর্টটা বাম হাত দিয়ে অর্কের দিকে এগিয়ে দেয়। অর্ক রিপোর্ট খুলে পড়তে শুরু করে। দুটো ডিএনএ ম্যাচ, রিপোর্ট পজিটিভ। কিন্তু অর্কের মাথায় এসব ঢুকে না। অর্ক শুভ্রকে কিছু বলতে যাবে, তার আগে শুভ্র বলে ওঠে, ওটা তোর আর সারার ডিএনএ টেস্টের রেজাল্ট। আমার কৌতূহল মেটাতে গিয়ে তোর মতো হাত পাগল ছালা পেয়েছে। অর্ক হতভম্ব। সে কি শুনছে? ঠিক শুনছে তো? কথাটা বারবার কানে বাজছে। ওটা তোর আর সারার ডিএনএ রিপোর্ট। তাহলে সারা তার বোন, তার পুস্কি। অর্ক নিস্তব্ধ। শুভ্র বাম হাত দিয়ে জোরে অর্কের বাহুতে চিমটি কাটে। অর্ক লাফিয়ে ওঠে, হাত দিয়ে বাহু ডলতে থাকে। রাগী চোখ নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে, যে খুশির খবর দিলি তাতে জীবনের সব থেকে আজ খুশি হলাম। তবে তোর মতো বেদ্যপকে দুলাভাই হিসেবে পেয়ে আমি দুঃখিত। কি? আমি বেয়াদব? না, তুই বেদ্যপ। সে একই তো, তুই আমার ইনডিরেক্টলি বেয়াদব বললি। এই জন্যই তুই বেদ্যপ, বেশি বুঝিস। এর মাঝে গাড়ি ঢুকে গেল তালুকদার বাড়িতে। অর্কের মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে। সে তার পুস্কু, তার বোনকে ফিরে পেয়েছে। এর চেয়ে আনন্দের আর কি হয়? এবার নিশ্চয়ই তার মা সুস্থ হয়ে উঠবে। আসলে অর্কের মা মেয়ে হারানোর জন্যই অসুস্থ, আর ডাক্তার বলেছে মেয়েকে পেলেই আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এ যেন অর্কের কাছে চাঁদ পাওয়ার সমান। শুভ্র গাড়ি থেকে নেমে অর্ককে নামতে বলে, তবে অর্ক কল্পনায় ডুবে। শুভ্র গাড়ির দরজা খুলে অর্কের টি শার্টের কলার ধরে পেছনে ধরে বলে ওঠে, কি শালাবাবু, গাড়ি থেকে নামার ইচ্ছে নেই? এখানে থাকুন তাহলে, আমি চাই। শুভ্রের কথায় অর্ক একটু লজ্জা পায়, তবে মনে মনে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। গাড়ি থেকে নেমে দৌড়াতেই হুট করে মন খারাপ হয়ে যায় অর্কের। শুভ্র বাড়ির সদর দরজার দিকে হাঁটা দিয়েছে। অর্কের হিসাব অনুযায়ী সারার বয়স 15 বছর পড়বে। তার মাঝেই বোনটার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, খুশি হয়েছে, এত সুন্দর পরিবার, কিন্তু ওই অহনা শুভ্রের ওয়াইফ, ওদের বাচ্চা আছে, এগুলো ভাবতেই অর্কের মাথা খারাপ হয়ে যায়। তার পিচ্চি বোনটার জীবনে নতুন করে কষ্ট। অর্ক খেয়াল করেছে শুভ্র বেশ কেয়ারিং সারার প্রতি। কিছু বুঝে উঠতে পারছে না সে। পা বাড়ায় বাড়ির দিকে, সিদ্ধান্ত নিয়ে নেয় মনে মনে আর শুভ্রের সাথে কথা বলবে। আগে সারার জন্য এসব চিন্তা হয়নি, তবে এখন হচ্ছে, যখন বুঝলো তার রক্তের আপন বোন সে। আর প্রতিটা ভাই তার বোনের সুখ চায়। সেখানে এত দিন পর বোনকে ফিরে পেয়ে চোখের সামনে বোনের সংসার ভেঙে যেতে দেখবে সে কি করে হয়? যদি সে শুভ্রের অন্য সুর দেখে, তবে সে তার বোনকে জোর করে হলেও নিয়ে যাবে, যেহেতু তার সারাকে সারা জীবন বসিয়ে খাওয়ানোর সামর্থ্য আর সাথে রাজনৈতিক ক্ষমতাও আছে। আনিতা বেগম বেশ গল্প জমিয়েছে অহনার সাথে। মেয়েটা বেশ অমায়িক। তবে আনিতা বেগমের মূল উদ্দেশ্য ফারুক তালুকদারের হুকুম যে করে হোক কথায় কথায় পুরো সত্যিটা জানা। যদিও আনিতা বেগমরা মানেন অহনা বউ আর অরু শুভ্রের সন্তান, তাই বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতে বলছে, যেহেতু এতে ছোট্ট সারার লাইফ জড়িয়ে আছে। আনিতা বেগম মূলত জানতে চায় কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে অরুর খোঁজ পেল। অহনাও সরল মনে উত্তর দিচ্ছে। এ বাড়িতে আসার পর থেকে অহনা তার নারীছেড়া ধন অরুকে একবারের জন্য কোলে পায়নি। তাই আনিতা বেগমের কাছে আবদার করে বলল অরুকে কোলে নেওয়ার, যেহেতু তখন অরু আনিতার কোলেই ছিল। তখন
তাই আর ফেরাতে পারেনি। আনিতা বেগম 6 মাস বয়সী অরুকে এগিয়ে দিল। অহনা কাঁপা কাঁপা হাত দিয়ে ঘুমন্ত অরুকে কোলে তুলে নেয়, বুকের সাথে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। আনিতা বেগম চুপ করে চেয়ে রইল অহনার দিকে। সে জানে মায়েদের মন কেমন কোমল হয়, তবে এটাও বুঝতে পারছে আজ সন্ধ্যায় এই বাড়িতে বড় কোনো ঝামেলার সৃষ্টি হবে। আনিতা মনে মনে এই দোয়াই করছে যেন সব ভালোই ভালোই মিটে যায়, তবে বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। ফারুক তালুকদার ও আনিস তালুকদার ইতিমধ্যে ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেলা 3টেই সিলেট বিমানবন্দরে পৌঁছাবে তারা। ফারুক তালুকদার ভেবে পাচ্ছে না কি করবে, তার মাথা গুলিয়ে যাচ্ছে। পাশে আনিস শান্তিতে ঘুমাচ্ছে সিটে মাথা এলিয়ে। ফারুক তালুকদার চোখ বুঝলেন, নিজের চোখের সামনে বাড়ির প্রতিটি মানুষের চেহারা ভেসে উঠল, বিশেষ করে সারার মায়াবী চাহনিটা। ফারুক তালুকদারের বেশ পছন্দ সারাকে, এত অল্প বয়সে সমস্ত কিছু সামলে নিতে পারে সে। কিন্তু এখন কি অবস্থা মেয়েটার মনের, এটাই ভেবে পায় না ফারুক তালুকদার। বাড়ি ফিরে কোনো সিদ্ধান্তে যাবে সেটাও বুঝে উঠতে পারছে না সে। ফাতিহা হেঁটে চলছে ফুটপাত দিয়ে, আর পাশে ধীরে ধীরে বাইক চালিয়ে এগোচ্ছে রিহান। বর্তমানে ফাতিহার প্রচণ্ড আকারে রেগে আছে রিহানের উপর। যদিও রাগের কারণ অনেক, তবুও ফাতিহার মূল রাগের কারণ হলো রিহান কফি শপের ভেতরে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল, আর মেয়েটা ফাতিহার ক্লাসমেট। এই নিয়ে ফাতিহা তখন থেকেই রেগে আছে। রিহানের সাথে আর কথাই নেই তার। ফাতিহা যা বোঝার বুঝে গেছে, মেয়েদের মন তো সব কিছু অল্পতেই বুঝে যায়। ফাতিহা প্রচণ্ড জোরে হাঁটতে থাকে। দুপুর আর কড়া রোদ হওয়ায় চারিপাশ ফাঁকা, লোকজন কম, স্টুডেন্ট বাদে লোকাল মানুষ তেমন চোখে পড়ছে না। হঠাৎ ফাতিহার সামনে রিহান বাইক দাঁড় করায়। ফাতিহার পা আপনা আপনি থেমে যায়, বিরক্ত হয় ফাতিহা। রিহান বাইক থেকে নেমে ফাতিহার সামনে এসে দাঁড়ায়। ফাতিহা উল্টো ঘুরে চলে যেতে চায়, তবে রিহান ফাতিহার হাত ধরে ফেলে। ফাতিহার রাগে হাত ঝাড়া মারে। রিহান ঠোঁট চেপে হাসে, তবে কিছু বলে না। ফাতিহার হাত আরো জোরে টান দেয়। ফাতিহা রিহানের বুকে এসে ধাক্কা খায়। ফাতিহার প্রচণ্ড রাগ লাগে। তার বদ অভ্যাসে রেগে গেলে কোনো কিছু মানে না। এমনিতেই রিহানের উপরে রেগে আছে, আর রাস্তার মধ্যে এসব অসভ্যতামি করছে। অন্য সময় হলে নিশ্চয়ই ফাতিহা লজ্জায় লালরিন হয়ে যেত, তবে এখন ফাতিহা রেগে যায়। এতটাই রেগে যায়, রিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় রিহানের উজ্জ্বল মুখে। ফাতিহার হাতের চর খেয়ে হতভম্ব রিহান। এদিকে চর দেওয়ার পর ফাতিহা বুঝতে পারে সে কি ভুল করেছে। ফাতিহা সরি বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে রিহানের রূপ পাল্টে যায়। হঠাৎ রেগে গিয়ে ফাতিহাকে ধাক্কা মেরে ফুটপাতের রাস্তায় ফেলে দেয়। ফাতিহা সিটকে পড়ে শক্ত মাটিতে। আশেপাশে মানুষ নেই। রিহান চোখ বড় বড় করে রাগী দৃষ্টি নিয়ে হাঁটু গেড়ে বসে, জোরে ফাতিহার গাল টিপে ধরে। ফাতিহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। প্রচণ্ড ব্যথা লাগছে তার। রিহান ফাতিহার লাল বর্ণ ধারণ করা মুখের দিকে তাকিয়ে হাসে শয়তানি হাসি, তারপর শান্ত কণ্ঠে ফিসফিস করে বলে, তালুকদার বাড়ির প্রিন্সেস বলে কি খুব সাহস তোমার? কোথাকার রানী কোথায় জি হয়ে যায় বলা যায় না, সাবধান, একেবারে শেষ করে দেব পরে তো। রিহানের চোখ মুখ লাল থেকে হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। কথা সম্পূর্ণ শেষ করার আগেই মাথা ঘোরার ভান ধরে ঠাস করে রিহান মাটিতে লুটিয়ে পড়ে। রিহানের আচমকা পড়ে যেতে দেখে ফাতিহা ভয় পায় প্রচণ্ড। রিহান এতক্ষণের রাগী রূপের কথা ভুলে যায় মুহূর্তেই। সাথে সাথে ফাতিহা মাটিতে বসে রিহানের মুখে চড় দিয়ে দিয়ে ডাকতে থাকে, এই রিহান, এই আপনার কি হলো? উঠছেন না কেন? রিহানের কোনো সাড়া শব্দ নেই। ফাতিহা ভয়ে গলা শুকিয়ে গেছে। হলোটা কি হঠাৎ? এমন পড়ে গেলে কেন? এদিকে সুঠাম দেহি রিহানকে তুলতেও পারছে না ফাতিহা। চারিদিকে রাস্তা পুরো ফাঁকা, মানুষজন, গাড়ি, কোনো কিছুই নেই। ফাতিহার নিজেকে খুব একা লাগছে। কাঁদতে ইচ্ছা করছে খুব তার। ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েকবার রিহানের মুখে কয়েকবার পানির ছিটা মারে। এবার রিহান পিটপিট করে চোখ খুলে, তবে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। চালাক ফাতিহা হঠাৎ বোকা হয়ে যায়। রিহানের নাটক একটুকু ধরতে পারে না সে। রিহানকে উঠে বসায়, তারপর কয়েক ঢোক পানি খাওয়ানোর পর ফাতিহা কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছিল আপনার? হঠাৎ পড়ে গেলেন যে? রিহান মায়াবী ছলছল দৃষ্টিতে ফাতিহার দিকে তাকালো। ফাতিহার ফর্সা গাল টিপে ধরার দরুন লাল হয়ে গেছে। রিহান আলতো করে ফাতিহার চোখের পানি মুছে দিয়ে করুণ কণ্ঠে বলল,
সকাল থেকে খাওয়া হয়নি, ব্রেনে অনেক টেনশন, ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। এসব টেনশন মাফ করে দাও প্লিজ, আমি ভুল করে রেগে গিয়েছি, প্লিজ মাফ করে দাও। বলেই রিহান হাত নামিয়ে ফাতিহার পায়ের দিকে নিয়ে যেতে চায়। ফাতিহা তাড়াতাড়ি সরে গিয়ে বলে, এ কি করছেন? আমি জানি আপনি অন্য কোনো কারণে আমার উপর হঠাৎ রেগে গেছেন, আমি কিছু মনে করিনি। সত্যি তো? হুম। ফাতিহা ধরে রিহানকে উঠে দাঁড় করায়। ফাতিহা রিহানকে বাইকে যেতে দিচ্ছিল না, তবে রিহান বলে আগের চেয়ে ভালো লাগছে আর বাইকটাই বা কে নিয়ে যাবে, সেজন্য ধীরে ধীরে বাড়ি ফিরবে। এদিকে ফাতিহা অল্প একটু যেতে চাইলে রিহান আটকে দিয়ে বলে, বাড়ি যাও, আজ আঙ্কেলরা বাসায় আসবে। ফাতিহা ঘাড় নাড়ে। রিহান ফাতিহার সাথে মেন রাস্তা অবধি অসুস্থ ভঙ্গিতে হেঁটে আসে, যেন ফাতিহা তাকে অসুস্থ মনে করে। মেন রাস্তার কাছে এসে রিকশায় উঠে ফাতিহা হাত নেড়ে বাই বলে। রিহানও বাই বলে একটা ফ্লাইং কিস দেয়। তার অসুস্থ ভাব নিয়ে বাইকে বসে যেন ফাতিহা তাকে অসুস্থ মনে করে। ফাতিহার রিকশা চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই রিহান অন্যদিকে যেতে থাকে বাইক নিয়ে। উদ্দেশ্য বন্ধুদের সাথে দেখা করা, অনেক দিন দেখা হয়নি। রিহান বাইক চালাতে চালাতে বাম হাত দিয়ে শার্টের কলার থেকে সানগ্লাস নিয়ে চোখে দিল, তারপর শয়তানি একটা হাসি ঠোঁটে চেপে রেখে বিড়বিড় করে বলল, তালুকদার বাড়ির মেয়ে ফাতিহা তালুকদার, তুমি বড়ই বোকা জান। আমি তো আরেকটু হলেই ভুল করে ফেলেছিলাম। এখন যদি তোমাকে কিডন্যাপ করতাম, তবে আমার বোন তোমার ভাইয়ের সম্পত্তির মালিক হতে পারতো না, আর ওই বাচ্চাটাকেও পেতাম না। তোমাদের বাড়ির আজ কোনো বিচার বসাতে চাই না, সবাই তোমারে খুঁজবে। তবে আমি তো বলদ না, তোমাকে আমি হাতছাড়া করব না। তোমার মতন পাখি বিদেশে কড়া দামে বিক্রি করা হাত আমার। তালুকদার বাড়ির প্রথম শিকার ফসকালো, তোমাকে ফসকাতে পারবো না। বলেই রিহান একটু দুষ্টুমি হাসি হাসে, তারপর সামনে তাকিয়ে মন দিয়ে বাইক চালাতে থাকে। এদিকে ফাতিহা চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। বড়ই আফসোস লাগছে, যাকে নিজের হৃদয়ে প্রথম জায়গা দিল সেই বেঈমান। অতীত জেনেও যাকে ভালোবাসলো সে কিনা বেঈমান বের হলো। দুধ কলা দিয়ে কাল সাপ পোষার মতো হলো না ব্যাপারটা। ফাতিহা হাসলো, মুখে হাসিটা খুব মানায় তার ভাই বলছে মানে সত্যি। ফাতিহা ক্রু হাসলো, তারপর নিজের মনে মনে বলল, রিহান মোল্লা, তোর গোষ্ঠীর ছোলায় ভরা নাও দিয়ে আমি ফাতিহা তালুকদার হার মানব না। নিজেকে বড্ড চালাক মনে করেন তাই না? তবে এবার হবে চালাকে চালাকে সাপে নিয়লে খেলা। আমি প্রস্তুত, শুধু আপনার উদ্দেশ্য জানা বাকি। আসলেই ফাতিহা মেয়েটা ছোট থেকেই চালাক। আমাদের সমাজেও কিছু মেয়ে আছে যারা মানুষের চোখ, ভাব, গতি দেখলেই বুঝে যায় মানুষটা কেমন প্রকৃতির, আর তাদের বড় কোনো চালাকি ধরা পড়ে খুব সহজেই। আর ফাতিহাও এমন শ্রেণীর একটা মেয়ে। রিকশা এসে থামলো তালুকদার বাড়ির সামনে। ফাতিহা ভাড়া মিটিয়ে ঢুকে গেল বাড়ির ভেতরে। আনিশা সেই কখন পড়ে এসেছে, একবার উকি মেরে শ্রাবণকে দেখে এসেছে। মন বলছে শ্রাবণ অসুস্থ, তাই মনের জ্বালা দূর করতেই উকি দিয়েছে। তখন শ্রাবণ ঘুমিয়েছিল। ইদানিং আনিশা একটু বেশি দুর্বল হয়ে উঠেছে শ্রাবণের প্রতি। নিজের থেকে বছরের বড় ছেলেটাকেও তার খুব ভালো লাগে, নিজের করে পেতে ইচ্ছা করে। স্কুলে অনেক প্রপোজ পেয়েছে আনিশা, তবে মন তো তার শ্রাবণ ভাইয়ের কাছে পড়ে আছে সেই শৈশব থেকে, যখন থেকে সে প্রেম বুঝছে। উজ্জ্বল শ্যামবর্ণের শ্রাবণকে তার কাছে অন্যরকম লাগে, যেন শ্রাবণের মতো সুন্দর কোনো পুরুষই নেই। আনিশা ছাদের কোণে দাঁড়িয়ে এসব ভাবনায় ব্যস্ত, ঠিক তখনই অন্তু ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপি, আম্মু ওখানে ডাকছে। এই কড়া রোদে ছাদে দাঁড়ানোর জন্য তোমার পিঠে ঢোল বাজাবে। কি? তাড়াতাড়ি এসো, আমি গেলাম। কথাটি বলেই ছুটে নিচে চলে গেল অন্তু। এদিকে আনিশা কিছু বুঝে উঠতে পারল না, এই ছেলেটা রোবটের মতো বক বক করে বলে যায়। আর কোনো উপায় না পেয়ে মার খাওয়ার হাত থেকে বাঁচতে ছাদের গেট লাগিয়ে নিচে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। শুভ্র রুমে এসে দেখে সারা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। শুভ্রের পিছু পিছু অর্ক রুমে ঢুকছে। শুভ্র আর অর্ককে রুমে দেখে সারা উঠে বসলো, সাথে সাথে মাথায় ওড়না ঠিক করলো। শুভ্র সারার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সে জানে তার পিচ্চি পাখি তার অবাধ্য হৃদয় অনুভূতি বুঝে, সেজন্য অল্প স্বল্প অভিমান মনে উকি দিচ্ছে। শুভ্র অর্ককে সোফায় বসতে বলে আর সে বিছানার কাছে এগিয়ে গিয়ে সারার উদ্দেশ্যে বলে, পিচ্ছি পাখি,
একটা সারপ্রাইজ আছে। সারা কোনো প্রতি উত্তর করলো না। তার তো একটু একটু রাগ আর একটা পাহাড় সমান অভিমান, কেন সেটা সারা জানে না। মেয়েদের বিনা কারণেই রাগ অভিমান হয়, আর এটা পুরুষ মানুষের বোঝা উচিত। শুভ্র বুঝলো তার পিচ্চি পাখির অভিমান, তবুও আর একবার শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু সত্যি বলছি, এখনো সময় আছে। বলো, জানতে চাও তোমার সারপ্রাইজ কি? সারার কৌতূহলী ছোট্ট মন নাড়া দিয়ে উঠল, সাথে সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দূর থেকে অর্ক সারার এমন মাথা নাড়ানো দেখে হাসলো। তার খুব ভালো লাগছে, সে তার বোনকে ফিরে পেল। এখন তার আম্মু সুস্থ হয়ে উঠবে, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। শুভ্র সারার দিকে তাকালো, তারপর অর্কের দিকে তাকালো। শুভ্র সারার পাশে বসে সারার মুখ আঁচলে ধরে বলল, আমি জানি বিশ্বাস করতে কষ্ট হবে, তবে এটা তোমার জন্য অনেক বেশি খুশির খবর। তুমি তোমার পরিবারকে পেয়েছো, নিজের হারিয়ে যাওয়া পরিবারকে। সারা ভ্রু কুঁচকে শুভ্রের হাত ছাড়িয়ে বলল, মানে কি উল্টাপাল্টা বলছেন? আমার হারানো পরিবার ফিরে পেয়েছেন মানে? শুভ্র সারার দু হাত নিজের দু হাতের মুঠোয় এনে শান্ত কণ্ঠে বলল, পিচ্ছি পাখি, আমাকে বিশ্বাস করো তো তুমি? নিজের থেকেও বেশি। তাহলে শোনো, বলেন। ওই যে সোফায় বসে আছে অর্ক, ও আর কেউ না, তোমার আপন ভাই পিচ্ছি পাখি। সারা ঘাড় কাত করে অর্ককে দেখল। সোফায় অর্ক তার দিকে তাকিয়ে বসে আছে। চোখে চোখ পড়তেই সারা চোখ নামিয়ে নেয়। সারার কানে শুভ্রের বলা কথাটা বেজে চলছে। ও তোমার আপন ভাই পিচ্ছি পাখি। সারা যেন ট্রমার মধ্যে চলে যাচ্ছে। ট্রমা কাতারতে শুভ্রের দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, কি বলছেন আপনি এগুলো? সত্যি বলছে পিচ্ছি পাখি, ডিএনএ রিপোর্ট তো আর মিথ্যা কথা বলে না। এই দেখো। শুভ্র সারাকে রিপোর্ট দেখায়। কিছু না বুঝলেও পজিটিভ দেখে বুঝে যায় সত্যি, তবে মাথায় কিছু ঢুকছে না তার। অর্কের চোখের পানি চিকচিক করছে। সারা বিছানা থেকে নেমে দাঁড়ায়, অর্ক উঠে দাঁড়ায় সোফা থেকে। সারার দৃষ্টি নিবদ্ধ অর্কের দিকে, ধীর পায়ে এগোতে থাকে অর্কের দিকে। অর্কের ঠিক সামনে এসে দাঁড়ায় সারা। পা থেমে যায় তার, মস্তিষ্ক শূন্য লাগছে, সব এলোমেলো লাগছে। সামনে থাকা অর্ককে খুব আপন লাগছে হুট করে। অর্কের চোখে পানি টলমল করছে। এত বছর পর নিজের আদরের ছোট বোনকে খুঁজে পাওয়ার সুখের আনন্দ। শুভ্র সারার পাশে এসে দাঁড়িয়ে সারার ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, পিচ্ছি পাখি, এই অর্ক তোমার ভাই, তোমার আপন ভাই। সারা অর্ককে জড়িয়ে ধরে হামলে কেঁদে ওঠে। সাথে অর্করও চোখের পানির বাঁধ ভাঙে। সারা কেন কাঁদছে জানে না, তবে তার খুব কান্না পাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছা করছে তার। অর্ক শক্ত করে জড়িয়ে ধরে নিজের হারিয়ে যাওয়া কলিজার টুকরো বোনকে পেয়ে। শুভ্র চুপচাপ দেখছে তাদের কান্না। বেশ কিছুক্ষণ পর শুভ্র ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। আজ ওরা কাঁদুক, ভাই বোনের সম্পর্ক খুব কঠিন সম্পর্ক। প্রত্যেক ভাইয়ের কাছে তার বোন এক অমূল্য জিনিস। সেখানে অর্ক এত বছর ফিরে পেয়েছে তার বোনকে। অর্ক কান্নারত কণ্ঠে সারাকে ধরে রেখে বলে ওঠে, বনু, তোরে খুব খুঁজেছি। এই 11 বছরে তোকে প্রতিটা দিন মনে করেছি। তোর অভাবে আমাদের পুরো পরিবারটা শেষ বনু। তোরে খুব খুঁজেছি। তুই কোথায় গিয়েছিলি পুচকি আমার? অর্ক থামে। সারারও চোখের পানি ক্লান্ত হয়ে গেছে, মেয়েটা হাইস্কি উঠে গেছে। শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে সারাকে বিছানায় বসায়। পাশে অর্ক বসেছে। সারা অর্কের ঘাড়ে মাথা রেখে বসে আছে। শুভ্র সেদিকে তাকিয়ে হাসে। ফাতিহাও যখন কোনো আবদার নিয়ে আসে, যখন আম্মু ওকে বকে, তখনও ফাতিহা শুভ্রের ঘাড়ে মাথা দিয়ে বসে সব নালিশ করে। প্রত্যেক বোনের কাছে তার বড় ভাই তার জীবনের বটগাছের সমতুল্য, যার ছায়ায় বোনের কখনো কষ্ট হয় না। অর্ক বাড়িতে ফোন করে ইমার্জেন্সি এখানে চলে আসতে বলে, যদিও কেউ আসতে চাইছিল না। যখন অর্ক বিশেষ কোনো সারপ্রাইজের কথা বলেছে আর শুভ্র অনেক জোর করায় আসতে চলছে। সারা ইতিমধ্যে তার বাড়ির সম্পর্কে সব শুনেছে। সারার আজ খুব খুশি লাগছে, যদিও প্রকাশ করতে পারছে না। হঠাৎ এমন একটা পরিবার যখন নিজের পরিবার হয়ে যায়, তার রিয়াকশন কেমন হওয়া উচিত সারার জানা নেই। সারা হাসছে, মনে মনে খুব হাসছে। শুভ্রকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে, তবে লজ্জা করছে এগুলো ভেবেই। এত বড় সারপ্রাইজ হয়ে যাবে আজ সে কল্পনাও করতে পারেনি। তবে তার মনে একটা কথা বেজে চলছে,
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কাল অসুস্থ হলো আর আজ সকাল থেকেই খুশি। সারা হৃদয়টা আজ পরিপূর্ণ লাগছে। হৃদয়ের কোথাও একটা খালি ছিল। যখন শুভ্র নামক মানুষটা তাকে নিয়ে এসেছিল তার মামার কাছ থেকে, তখন এই শূন্যতা অনুভব করেছিল। আর আজ সেই শূন্যতা পূর্ণ হয়ে গেছে। অর্ক সারাকে ছেড়ে নিজের রুমে যেতে ইচ্ছা হচ্ছে না। খালি মনে হচ্ছে এটা হয়তো স্বপ্ন, একটু পর ভেঙে গিয়ে সব মিথ্যা হয়ে যাবে। তাই সারাকে ছাড়তে ইচ্ছা হচ্ছে না। যদি ছেড়ে দিলে হারিয়ে যায় তার বোনটা। কয়েকবার নিজের হাতে চিমটি মেরেছে। এটা কোনো স্বপ্ন না তো, আর স্বপ্ন হলেও যেন ঘুম না ভাঙে। সে এই স্বপ্নের জগতে বাঁচতে চায় তার পরিবার, তার বোনকে নিয়ে। শুভ্রের আর সারার জড়াজড়িতে আর একটু পর ফারুক তালুকদার আর আনিস বাড়িতে আসবে বলে অর্ক বাধ্য হয়ে ফ্রেশ হতে গেল নিজের রুমে। শুভ্র দরজা পর্যন্ত এগিয়ে গেল অর্কর পিছু পিছু। অর্ক দরজার বাইরে পা রাখতেই শুভ্র অর্কের কলার টেনে ধরে ফিসফিস করে বলে উঠল, শালাবাবু, মিষ্টি দাও নাই। এবার মিষ্টি না পাওয়া অব্দি বোনের সাক্ষাৎ পাবে না। আমি আবার দোলাবাই হিসেবে সেরা। এখন রোমান্স করতে যাচ্ছে। বারবার বনে বনে করে এসে ডিস্টার্ব করবি না, সিনেমার মতো। শুভ্র কথাটা বলে হালকা ধাক্কা দিয়ে অর্ককে দরজার বাইরে বের করে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এদিকে অর্ক বাইরে বেরিয়ে থ হয়ে গেছে। কি বলল কিছুই বুঝলো না। তবে এটা বুঝলো শুভ্র এবার তাদের সারা দিন শালা শালা করে জ্বালিয়ে মারবে। অর্ক নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। শুভ্র বিছানার কাছে আসতেই সারা ছুটে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। শুভ্র হাসে। সে জানতো এমনটাই হবে। এখন সে খুব সহজেই তার পিচ্চি পাখিকে পড়তে পারে। শুভ্র সারার চুলে হাত বুলিয়ে দেয়। সারা চুপচাপ শুভ্রের বুকে লেপ্টে থাকে। সারা ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি এত কিছু কিভাবে জানলেন? কত করে কিছু বউ। শুভ্রের মুখে বউ কথাটা শুনে সারার বেশ লজ্জা লাগলো। মেয়েটা শুভ্রের সব কথাতেই যেন লজ্জা লাগে। মাঝে মাঝে মনে হয় শুভ্র নামক মানুষটাই তার কাছে লজ্জার বস্তু। শুধু লজ্জা পায়। সারা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, এই যে ভাইয়ার বিষয়ে, আমার বিষয়ে। একটা কথা বলি। বলেন। সেদিন যখন নাজমুল হুদা বা তোমার ওই মামা বলেছিল তারা তোমার কেউ না, তখন এই শুভ্র প্রতিজ্ঞা করেছিল তোমার পরিবারকে খুঁজে বের করবে। আর আমি আমার প্রতিজ্ঞা রাখতে পেরেছি। আমাকে বলেননি কেন? তোমারে বলেছিলাম আমি কোনো একদিন সব দেব, তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দেব। তুমি ভুলে গেছো হয়তো। ভালোবাসি আপনাকে তালুকদার সাহেব। হুম, একটু রোমান্টিকভাবে বলো পিচ্ছি পাখি। সারা শুভ্রের বুক থেকে মাথা তুলে দূরে যেতে চাইলো, তবে শুভ্র আঁকড়ে ধরল সারাকে। সারা ছোটাছুটি করতে চাইলো, তবে এক চুল পরিমাণও শুভ্রের বাঁধন থেকে ছাড়া পেল না। সারার ছটফটানি করা দেখে শুভ্র সারাকে বুকের সাথে একটু জোরে চেপে ধরল। দুজনের হৃৎপিণ্ড যেন একসাথে চলছে। সারা শুভ্রের বুকের ধুকভুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। শুভ্র সারার ঘাড়ের উপর ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে সারা কেঁপে উঠল। শুভ্রর চোখে হাসলো, তারপর সারার কানের কাছে ফিসফিস করে বলল, এই যে পিচ্ছি পাখি, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। হৃদয়ের এক কোণে সুন্দর করে খোদাই হয়ে গেছে এই পিচ্ছি পাখির নাম। জানো, তুমি কাছে এলে হৃদয়ের শান্তির স্রোত বয়ে যায়। আমার রাগ দুশ্চিন্তা নিমেষেই পানি হয়ে যায়। এটুকু বলে শুভ্র থামে। সারা চুপ করে শুনে যাচ্ছে প্রণয় পুরুষের বলা ধ্বনি। শুভ্রর চোখে দুষ্টু হেসে ঠোঁট কামড়ালো নিজে। তারপর সারার কানের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, পিচ্ছি পাখি, তোমার সান্নিধ্যে এলে আমিটা এক অবাধ্য হৃদয় বনতিতে ভুগি। অশান্ত হয়ে যায় আমার হৃৎপিণ্ড। খুব কাছে পেতে ইচ্ছে করে আমার। শুভ্রের শেষ কথায় কেঁপে উঠে পিচ্চি সারা। ম্যাচিউর হয়ে উঠলেও দিন দিন এখন লজ্জা বেড়ে চলছে তার। খুব ভালোবাসে এই মানুষটাকে। হঠাৎ দরজায় কেউ এসে নক করে। শুভ্র বিরক্ত হয়ে যায়। সারা দরজা খুলতে চাইলে শুভ্র বাধা দেয়। সারাকে ছেড়ে ভালো মতো করে বিছানায় বসিয়ে এগিয়ে যায় দরজার পানে। শুভ্র গিয়ে দরজা খুলতেই দেখে অন্তু দাঁড়িয়ে আছে। শুভ্র ইশারায় ভ্রু নাচাতেই অন্তু বলে উঠল, আব্বু আর চাচু বাসায় এসেছে, আপনাকে এখনই নিচে যেতে বলেছে। আচ্ছা, যাচ্ছে, তুমি যাও। আচ্ছা ছোট ভাইয়া। অন্তু চলে গেল। শুভ্র আবার ভিতরে এসে দরজা আটকে সারার কাছে চলে এলো। সারা বিছানার কিনারায় বসে পা দোলাচ্ছে। শুভ্র সারার পাশে এসে বসলো। সারা শুভ্রের দিকে তাকালে শুভ্র সারার মুখশ্রী নিজের দু হাতের আঁচলে এনে কপালে একটা গভীর চুমু খায়। তারপর বলে ওঠে, পিচ্ছি পাখি, আমি চাইনি এসব কারণে তুমি আরো অসুস্থ হয়ে যাও। আমি আজ এই সমস্যার সমাধান করে ফেলবো। কোনো সমস্যা? আব্বুর চাচু ফিরেছে, এখন কি হবে?
আশা করি তুমি জানো। একটা সত্যি কথা বলবেন? হুম, বলো। অহনা আপু কি আসলেই আপনার স্ত্রী? আর ওরও তো আপনার মেয়ে। তোমার কি মনে হয়? আমাকে তো ওরুকে দেখার জন্যই এত টাকা খরচ করে কিনে এনেছিলেন আপনি, কিন্তু শুভ্র সারার মুখে হাত চেপে ধরে। মুহূর্তেই মুখের ভাব ভঙ্গি বদলে গেছে ছেলেটার। শুভ্র নিজের হাসি মুখখানা গম্ভীর করলো মুহূর্তেই, তারপর গম্ভীর শান্ত কণ্ঠে বলল, আমি যেন আর কোনোদিন না শুনি আমি তোমাকে কিনে আনি নাই। ইউ আর মাই ওয়াইফ, মাই অনলি মাইন্ড। আর বউকে কেনা যায় না। শুভ্রের এমন কণ্ঠের সাথে সারা পরিচিত না। সারার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, যেন হিমশীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ভিতর দিয়ে। সারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, কিন্তু কি কিন্তু? এটা বলবে যে আমি তো ওরুকে দেখার জন্য এসেছিলাম, তাহলে ওর আম্মু ফিরেছে, এখন আমার কি হবে? শুভ্রের কণ্ঠ শুনে সারার চমকায়। কেমন জানি শোনাচ্ছে কণ্ঠটা। সারার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সারা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। শুভ্র ঠিক সারার মুখোমুখি হয়ে শান্ত দৃষ্টিতে সারার চোখের দিকে তাকিয়ে বলে, এখন কিছু বলবো না, তবে সব জানতে পারবে আজ। আর শোনো, তোমাকে আমার প্রয়োজন। এই আমার অবধ হৃদয় অনুভূতি সামলানোর জন্য তোমাকে প্রয়োজন। সে পিচ্ছি পাখি এসব চিন্তা ভুলে যাও। আব্বুরা নিচে এসেছে, নিচে চলো। ফারুক তালুকদার আর আনিস তালুকদার বাড়িতে ফিরে কোনো মতে ফ্রেশ হয়েছে। তারা বসে পড়ে ড্রয়িং রুমের সোফায়। সব সমাধান না করে এক মুঠো খাবার মুখে তুলবে না। সারা রাস্তায় চিন্তায় মগ্ন ছিল দু ভাই। ছেলে মেয়েদের এমন অবস্থা, নিজেদের গলা দিয়ে খাবার নামবে না। আনিতা বেগম আর সুমনা বেগম খাবার ডাইনিংয়ে সাজিয়ে করা লিগারের চা করে সোফার সামনে টি টেবিলে দিয়ে গেল দু ভাইয়ের 2 কাপ। তারপর পর্দার আড়ালে চলে গেল। যদিও তারা সেখানেই দাঁড়িয়ে আছে, তবে বাইরে দাঁড়িয়ে রইল। অন্তু আর আনিশাকে তাদের নিজেদের চকলেটের ব্যাগ দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। ছোটদের এখানে না থাকলেই ভালো। দু মামার বাড়ি ফেরার কথা শুনে শ্রাবণও উঠে এসেছে বিছানা থেকে। অর্ক আর ফাতিহা অনেকক্ষণ আগেই সোফায় এসে বসেছে। অর্ক ফারুক আর আনিসকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। একটু পর শ্রাবণ ওহনাও এলো। আনিতা বেগম ওহনাকে এনেছে। ওহনা ফারুক আর আনিসের পা ছুঁয়ে সালাম করলো। ফারুক তালুকদার একবার মুখ উঁচিয়ে ওহনার দিকে চেয়ে তারপর শ্রাবণকে বসতে বলল। ওহনা এক কর্নারে দাঁড়িয়ে আছে, পাশে আনিতা আর সুমনা। একটু পর শুভ্র আর সারাও এলো। সারাকে দেখে অর্কের মন খুশি হয়ে গেল, সাথে আনিস তালুকদারেরও। ফারুক তালুকদারও হেসে বুকে জড়িয়ে নিল সারাকে। ফারুক তালুকদার সবার দিকে একবার তাকিয়ে হাতে থাকা চায়ের কাপে একটা চুমুক দেয়, তারপর গলা ঝাড়া দিয়ে বলে ওঠে, আমি যা বলবো বা কি বিষয়ে আলোচনা হচ্ছে সবাই অবগত। এখানে যা হবে, যা হওয়ার সবার সম্পূর্ণ মতামত নেয়ার পরই হবে। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো সাউন্ড করবে না। আমি শেষ করব, তোমরা তখন বলবা। সবার মাঝে নীরবতা বয়ে গেল। ফারুক তালুকদার নিজের গাম্ভীর্য বজায় রেখে ওহনার দিকে তাকে বলে উঠল। অহনা, অহনা চমকালো, সাথে সাথে কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, জি। শুনো মেয়ে, আমি যা বলি, তুমি এখানে কি কারণে এসেছো সব আমি শুনেছি, আর কি জন্য এসেছো সেটাও শুনেছি। তাও একবার শুনতে চাই তোমার মুখে, বলো। অহনা কেঁপে উঠল। কি বলবে সে? অহনা চুপ করে রইল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অহনাকে চুপচাপ থাকতে দেখে ফারুক তালুকদার বলে উঠল, আমি তোমার কথাগুলো শুনবো, তার আগে তোমার কিছু ভুল ধারণা ধরিয়ে দেই, যদিও তুমি এগুলোর অবগত। প্রথমত, তুমি ভেবেছো আমরা তোমাকে রেখেছি যাতে তুমি পুলিশে না বলো, নয়তো আমাদের ঝামেলা হবে। তো মেয়ে শোনো, পুলিশে বললে তুমি ফেঁসে যেতে। যদি বলো কেন, আমি বলবো তুমি আন্দাজে প্রমাণ ছাড়া কথা বলছো। দ্বিতীয়ত, তুমি ভেবেছো মিথ্যে বলে হলেও আমার নাতনিকে নিয়ে যেতে পারবে, তাহলে তুমি ভুল। এই আমি নিজ হাতে এত বড় পরিবার সামলাই, আর তুমি আমাকে বোকা বানাতে বা মিথ্যে কিছু বোঝাতে পারবে না। তৃতীয়ত, তুমি কারো সংসার ভাঙতে চাইলেও ভুল ভাবছো। ভাঙ্গা অনেক দূরের বিষয়, আগে সে পর্যন্ত নদীর পানি গড়িয়ে যাক। এটুকু বলে ফারুক তালুকদার থামে, তার উপর শুভ্রের দিকে একবার তাকায়, তারপর শান্ত দৃষ্টি ফেলে সারার দিকে তাকায়। শ্রাবণের মাথা খারাপ লাগছে। আজ কি হবে ভাবতে পারছে না। যদি শুভ্রের সাথে অহনার মিল হয়ে যায় কিভাবে সইবে সে? ফারুক তালুকদার ঠান্ডা মাথায় বলল, শুভ্র আর অহনা পুরো ঘটনাটা তোমাদের দুজন আর আমাদের দাদুভাই অরুকে নিয়ে। তো এখন আমি চাই তোমরা সত্যিটা বলে সব ক্লিয়ার করে দাও।
আমার কষ্ট করে ক্লিয়ার করতে হলে এর মাসুল দিতে হবে তোমাদের, এখনো সময় আছে। ফারুক তালুকদারের শান্ত কণ্ঠে কেঁপে উঠল পুরো পরিবার। ফারুক তালুকদার অহনার দিকে তাকাতেই অহনা কেঁদে ফেলে। সবাই অহনার দিকে দৃষ্টি ফেললে অহনা কাঁদতে কাঁদতে ফারুক তালুকদারকে বলে, আমি কিছু চাচ্ছি না, শুধু আমার মেয়েকে দিয়ে দেন। আমি চলে যাব আপনাদের সংসারে, আমি কোনো ঝামেলা করব না। প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন। বাচ্চার বাবাকে? সুব্রত? ফারুক তালুকদার চোখ টেরা করে তাকে প্রশ্ন করেন। এই প্রশ্নটার জন্য যেন অহনা প্রস্তুত ছিল না। এদিকে সবাই অপেক্ষা করছে। সারার মন খারাপ হয়ে গেল বাচ্চার বাবা শুভ্র শুনে। অর্ক বুঝলো তার বোনের মনের অবস্থা, তবে এখন করার কিছু নেই। শুভ্র অহনার মুখের দিকে চেয়ে আছে উত্তর শোনার জন্য। শুধু শুভ্র না, বাড়ির সকলে চেয়ে আছে অহনার দিকে। শ্রাবণও তাকিয়ে আছে অহনার দিকে। শ্রাবণের চোখ লাল, রাগে নাকি কষ্টে জানে না। ফারুক তালুকদার বলার জন্য অহনাকে তাড়া দিতেই অহনা কেঁদে উঠে আবার বলে, প্লিজ আমার মেয়েটাকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। এবার ফারুক তালুকদার রেগে গেল। কঠিন কণ্ঠে একটা ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি? বাচ্চার বাবা শুভ্র হলে বাবার অনুমতি ছাড়া সন্তান নিয়ে যাওয়ার অনুমতি নেই। তো এটা বলতে কি হচ্ছে বলো? বাচ্চার বাবাকে? অরুর বাবাকে? অহনা কেঁদে চলেছে। সবার দৃষ্টি অহনার দিকে। শুভ্রের দৃষ্টি অহনার দিকে থাকলেও এক মুহূর্তের জন্য সারার দিকে তাকালো। সারার দৃষ্টি মাটিতে হাত দিয়ে হাত কসলাচ্ছে, ওড়না দিয়ে মাথা ঢাকা, পানি পড়ছে হয়তো চোখ দিয়ে, তা এসে পড়েছে হাতের পাতায়। শুভ্রের মাথা গরম হয়ে গেল। কোনো কিছু তোয়াক্কা না করে শুভ্র বলে উঠল, ও আর কি বলবে? ওরও আমার সন্তান না, এমনকি কোনোদিন আমাদের বিয়েও হয়নি। শুভ্রের কথা শুনে বাড়ির সকলের চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথে সবাই একসাথে বলে উঠল, কি? সবার দৃষ্টি এখন শুভ্রের উপরে। শুভ্রের কথা শুনে চমকে উঠে সবাই, সাথে অন্তরাত্মা কেঁপে উঠে অহনার চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। হাত পা রীতিমতো কাঁপছে তার। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে শুভ্রের উদ্দেশ্যে বলে ওঠে, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? জি আব্বা। ফারুক তালুকদার একবার অহনার দিকে তাকালো। মেয়েটার মাথা নিচু, মুখটা শুকনো লাগলো। তারপর সারার দিকে তাকিয়ে দেখলো সারাও অবাক হয়ে চেয়ে আছে শুভ্রের দিকে। তখন শুভ্রের বলা কথাটাই চমকে গিয়েছিল বাড়ির সকলে। আনিস বলে উঠল, তো শুভ্র, বুঝলাম না, কিছু বুঝিয়ে বলো। ফারুক তালুকদার কিছুক্ষণ চুপ থেকে শুভ্রের দিকে তাকিয়ে বলল, যা বলবা ক্লিয়ার বলবা, এখন পুরো ঘটনা বলো। শুভ্র শুকনো ঢোক গিলল। তারপর এক পলক সারার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিয়ে বলা শুরু করলো, আব্বু, আপনি জানেন আমি যাই করে আগে আপনাকে বলি, এটা বাড়ির সকলে জানে। আর সত্যি বলতে ওরও আমার নিজের সন্তান না, তবে ওরে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আসল ঘটনা বলো, বিশ্লেষণ শুনতে চাইনি। ফারুক তালুকদার তেজি গম্ভীর কণ্ঠে বলে ওঠে। শুভ্র শান্তভাবে ওহনার দিকে তাকায়। মেয়েটার হাত পা কাঁপা তার চোখেও ধরা পড়ে, তবে করার কিছু নেই। শুভ্র তার পিচ্চি পাখিকে অসম্ভব ভালোবাসে, আর তাকে কষ্ট দিয়ে হারাতে পারবে না শুভ্র। তাই শুভ্র ওহনার প্রতি নিজের মায়া ভুলে গিয়ে বলে ওঠে, আমার আর রহনের বন্ধুত্ব অনেক আগের। হঠাৎ রহনা কার সাথে রিলেশন করে বিয়ে করেছে যদিও আমি পরে জানতে পারি। আগে জানতাম রিলেশন করেছে। ওদের সংসারে যখন ছোট্ট উড়ে এলো রহনের গর্ভে, তখন সেই স্বামী ওকে ছেড়ে চলে যায়। রহনা খুব ভেঙে পড়ে যায়। প্রায় 2 মাস ওর হাল দিনকে দিন খারাপ হতে থাকে। আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, যদিও সবসময় পাশে ছিলাম, তবুও তখন থেকে বলছিলাম ওই বাচ্চার দায়িত্ব আমি নেব, ও যাতে টেনশন না করে। আর রহনার 4 মাস প্রেগনেন্সির সময় এখান থেকে ঘুরে গিয়েছিলাম, তখন রেখেছে। ও আর আমি দূরে থেকেছে। ওর সাথে আমার বন্ধুত্ব বাদে কোনো সম্পর্ক নেই। এটুকু বলে শুভ্র থামে। সবাই যেন নিজের বাকশক্তি হারিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। এতদিন শুভ্র আর অহনাকে স্বামী স্ত্রী ভেবেছে, শুভ্রের সন্তান অরুকে ভেবেছে। তবে ঘটনা পুরো উল্টো। ফারুক তালুকদারও বেশ অবাক হয়েছে। আর চোখে অহনার দিকে তাকিয়ে রাসহীন কণ্ঠে বলে উঠল, আহনা, এগুলো কি সত্যি? শুভ্রের বলা কথা কি বাস্তব? অহনার আর বলার কিছুই নেই, মাথা নিচু করে ছোট করে উত্তর দেয়, জি। ফারুক তালুকদার এবার শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠল, এতদিন স্ত্রীর পরিচয় দিয়েছ, তবে আজ হঠাৎ সব স্বীকার কেন করলে? মাফ করবেন আব্বু, আমি সারাকে ভালোবাসি। সে আমার অর্ধাঙ্গিনী, আমি তার বৈধ স্বামী। আমি কখনো চাইব না একটা মিথ্যা কারণে আমার স্ত্রী কষ্ট পাক। আমাকে ভুল বুঝুক। ও ছোট হলে অভিমান ওর কষ্ট কোনো অংশে কম না, তাই আমি সব স্বীকার করেছি।
শুভ্রের কথা শুনে সারার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তবে এটা সুখের অশ্রু। যে পুরুষ সারার সামনে ভালোবাসা প্রকাশ করতে পারে সে পুরুষ আসলেই ভালোবাসে। অর্কের অশান্ত মন শান্ত হয়েছে, তার ভুল ধারণা ভেঙেছে। যাক, তার বোন এখন নিরাপদ ও সুখী। শ্রাবণের কেমন জানি হচ্ছে, মনের ভেতরে শান্তি পাচ্ছে না। তার মানে অহনার সাথে সে আলাদা হওয়ার পর অহনা আবার বিয়ে করেছিল, এটা তার বাচ্চা। কি হচ্ছে বুঝতে পারছে না। ফারুক তালুকদার অহনার দিকে তাকিয়ে জোরে একটা ধমক দিয়ে বলে উঠলেন, এই জন্যই তুমি বারবার মেয়ে নিয়ে যেতে চাচ্ছিলে, তবে শুভ্রর বাচ্চার বাবার নাম বলছিলে না। চরিত্রহীন মেয়ে তুমি, ছি। বাবার বয়সী মানুষের কাছ থেকে চরিত্রহীন কথাটা শুনে বুক কেঁপে উঠল অহনার। তবে ঠিকই বলেছে, একটা অবিবাহিত ছেলেকে নিজের স্বামী আর সন্তানের পিতার পরিচয় দিয়েছে, এটা তো তার চরিত্রের দাগ লাগবেই। তবে অহনার ইচ্ছা করছে সব খোলাসা করতে, কিন্তু উপায় নেই। অহনার ভাবনার মাঝেই ফারুক তালুকদার আবার ধমক দিয়ে বললেন, এই মেয়ে, এবার অন্তত বলো এই বাচ্চার বাবাকে নাকি ফারুক তালুকদারের কথা শেষ করার আগেই অহনা হাউমাউ করে কেঁদে উঠে মাটিতে বসে পড়ল। সবাই অহনার দিকে তাকিয়ে আছে। সবার মুখের ভাব বেশ বিরক্তের, শুধু সারা আর ফাতিহা বাদে। অহনা কাঁদতে কাঁদতে ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে, ও অবৈধ না, ও আমার সন্তান, আমাদের ভালোবাসার প্রতীক। ওকে পেয়ে এক সুখের জীবন পেয়েছিলাম, তবে হুট করে সব শেষ হয়ে গেছে। কী সব বলছো, খুলে বলো, মাথায় যাচ্ছে না আমাদের। আনিস তালুকদার বলে ওঠে। অহনা একবার শ্রাবণের দিকে তাকায়, শ্রাবণও তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখাচোখি হয়ে যায়। তবে শ্রাবণের রাগ ঘৃণা হচ্ছে এটা ভেবে যে অহনার বাচ্চা তার বা শুভ্রের না অন্য কারো। অহনা শ্রাবণের চাহনি দেখে নিজের মনেরও রাগ হলো। যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, তাই নিজের মেয়ের ভবিষ্যৎ ভাবল। অবৈধ যখন বলছে তখন সবকিছু প্রকাশ করাই উত্তম। অহনার হৃদয়ে পুরল ক্ষত আবারও তাজা হয়ে উঠল। অহনা হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ফারুক তালুকদারের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে কোনো অবৈধ সন্তান না, আপনার একমাত্র ভাগনা শ্রাবণ তালুকদার। আর আমার প্রেমের ফসল অরু, অরুর বাবা শ্রাবণ, আমাদের বৈবাহিক জীবনের স্মৃতিও। অহনার কথা শুনে সকলে আরেক দফা চমকে যায়। আজ যেন চমকের উপর চমক হচ্ছে সকলে। এক ঘাটের পানি কোথা থেকে কোথায় বয়ে যাচ্ছে ভেবে কুল পাচ্ছে না কেউ। অহনার কথা শেষ হতেই শ্রাবণ দাঁড়িয়ে যায়, সাথে উচ্চস্বরে বলে ওঠে, কি? অহনা সবার দিকে একবার তাকিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ অবাকে চরম সীমায়ের সাথে বাড়ির সকলে শুভ্রর যেন আকাশ থেকে পড়েছে। সবাইকে আবারও অবাক করে দিয়ে অহনা শ্রাবণের দিকে তাকিয়ে বেশ শক্তভাবেই বলে ওঠে, জি, ওরও আপনার সন্তান। আপনি যখন আমাকে ডিভোর্স দেন তখন ওরও 1 মাস গর্ভে। কি বলছিস তুই? আমি যা বলছি ঠিক বলছি এবং সত্যি বলছি। এবার ফারুক তালুকদার জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, অহনা, যা বলছো পুরো খুলে বলো, সব বুঝতে সুবিধা হবে যেভাবে ঘটনা ঘটছে। বাড়ির সকলে অবাক। আনিতা বেগম আর সুমনা বেগমের চক্ষু চড়ক গাছ। যে ছেলের জন্য মেয়ে খুঁজছিল বিয়ে দিবে, তাই তার নাকি বাচ্চাও আছে। শ্রাবণ নির্বাকভাবে তাকিয়ে আছে অহনার দিকে। ফাতিহার জন্য কোনো ইন্টারেস্ট নেই এসবে। সে আপাতত অরুকে কোলে নিয়ে বসে আছে। সারা আর অর্ক বেশ অবাক। সুব্রত পুরো হা। ফারুক তালুকদার আবার অহনাকে বলতে বললে অহনা বলে, আমার আর শ্রাবণের সম্পর্ক হয় শুভ্রর মাধ্যমে। হুট করে বন্ধুত্ব, তারপর প্রেম, একসময় বিয়ের সিদ্ধান্ত নেই। পরে আমাদের একটা সংসার হয়, তবে হুট করে এলোমেলো করে দেয়। ওরও তখন আমার গর্ভে। হঠাৎ একবার শ্রাবণ সিলেট থেকে ফিরে ঢাকা যায়নি, সাথে আমার সাথে যোগাযোগ অফ করে দেয়। কিছুদিন পর ডিভোর্সও পাঠিয়ে দেয়। তবে আমি তখনও জানতাম না যে শ্রাবণ এই বাড়িতে থাকে। আর যেবার সেখানে এসেছিলাম সেবার শ্রাবণ এখানে ছিল না, নয়তো আগেই সব সমাধান হতো। অহনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে আর কিছু বলতে পারে না। ফুপাচ্ছে মেয়েটা। এবার সারার দৃষ্টি যায় শ্রাবণের দিকে। অহনার কথা শুনে শ্রাবণ নিজের ভুল বুঝতে পারে। অহনা বলেছিল সে তাকে একটা সারপ্রাইজ দিবে, আর এটা শ্রাবণ অন্য কিছু ভেবেছিল বলেই ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নিয়েছিল তাড়াহুড়া করে। শ্রাবণের মাথা নিচু হয়ে যায়। কি উত্তর দিবে সে?
তার কি ক্ষমা হবে? ফারুক তালুকদার শ্রাবণের দিকে না তাকে কাচের টি টেবিলের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে ওঠে, কি থেকে কি হচ্ছে? তবে সব ঝামেলার সমাধান আজ করেই আমি উঠব। শুভ্রর মা, কফি দাও, কড়া করে 1 কাপ। আনিতা বেগম ফারুক তালুকদারের কথা শোনা মাত্রই রান্নাঘরের দিকে ছুটলেন। এদিকে ফারুক তালুকদার পায়ের উপর পা তুলে দিয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পরনে ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট, চুলগুলো কপালে এসে পড়েছে, শ্যামলা মুখশ্রী আধারে ছেয়েছে। ফারুক তালুকদারের অভিজ্ঞ মস্তিষ্ক কিছু বুঝলো, তাই কণ্ঠ খাদে নামিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণকে জিজ্ঞাসা করলো, শ্রাবণ, এগুলো কি শুনছি? অহনা যা বলছে সব ঠিক? শ্রাবণ কি উত্তর দিবে ভেবে পায় না। মাথা নিচু করে থেকেও কোনো সমাধান নেই। পুরো বাড়ির সকলে তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ এটাও জানে বেশিক্ষণ চুপ থাকলে ফারুক তালুকদার রেগে যাবেন। হলো তাই। ফারুক তালুকদার ধমকে উঠলেন। শ্রাবণ কেঁপে উঠে, সাথে বাড়ির সকলে। এ বাড়ির সকলে ভয় পায় তাকে। ফারুক তালুকদার আবার বলে, কি হলো বলো? জি মামা, কিসের জি? অনা যা বলেছে সত্যি। শ্রাবণ কথাটা বলা মাত্রই আনিস উঠতে চাইল, উদ্দেশ্য শ্রাবণকে চর মারা। ফারুক তালুকদার বুঝতে পেরে আটকালেন। পুরো বাড়ির মানুষের সামনে একটা এত বড় ছেলেকে অপদস্থ সে করবে না, এমনকি অপমানিত হয় সে কাজও করবে না। শ্রাবণের বাবা ফারুক তালুকদারের এক সময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই হিসেবে নিজের বোন মনিরার সাথে বিয়ে দেয় শ্রাবণের বাবাকে। তবে শ্রাবণের বাবা অকাল মৃত্যুতে সবাই শোকাহত। শ্রাবণের বাবার মৃত্যুর আগে ফারুক তালুকদারকে বলে গিয়েছিলেন যে তার ছেলে কোনো ভুল করলে ভুল ধরিয়ে দিতে আর নিজের সন্তানের মতো আগলে রাখতে। ফারুক তালুকদার সেটাই করেন। সেজন্যই শুভ্র আর শ্রাবণকে একই চোখে দেখেন তিনি। দু ভাইকে কখনো কষ্ট পেতে দেয়নি কোনো জিনিসের। তবে আজ এত বড় ভুল করে বসেছে, এর কি ক্ষমা হয়? ফারুক তালুকদার রেগে গেছেন শ্রাবণের কথায়, রাগী কণ্ঠে বলে উঠল, তোমার লজ্জা করে নাই? একটা গর্ভবতী মেয়েকে একলা ফেলে এসে তার সাথে যোগাযোগ বন্ধ করে তাকে ডিভোর্স দিয়ে দিতে? আমার আফসোস লাগছে, ঠিক মতো বড় করে তুলতে পারিনি আমি তোমাকে। শ্রাবণের খুব খারাপ লাগলো। ছোট থেকে ফারুক তালুকদার তাকে বাবার মতো ভালোবাসেন, আর কখনো বকে নাই। সেই মানুষটা আজ তার জন্য কষ্ট পাচ্ছে। বাড়ির সবাই রাগ হলো। শুভ্রের চোখ শক্ত হয়ে গেল। যতই হোক, অহনা তার বেস্ট ফ্রেন্ড আর শ্রাবণ তার ভাই। তবুও রেগে শ্রাবণকে বলে উঠল, তোকে ভাই বলতে লজ্জা করছে? এতটা কাপুরুষের মতো কাজ করলে কিভাবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ মুখ তুলে তাকায়। শুভ্রের কথা শুনে তার মাথায় রাগ উঠে যায়। নিজেও রেগে বলে ওঠে, তোর জন্যই তো তোকে কেন্দ্র করেই ভুল বুঝেছিলাম। শ্রাবণের কথায় সবাই চমকায়, শুভ্রও চমকে যায়। বাড়ির প্রত্যেকটি মানুষ যেন আছে চমুকের উপরে আছে। শুভ্র কপাল কুঁচকে বলে ওঠে, কি আছে বুঝে বলছিস? আমাকে কেন্দ্র করে মানে? যা বলছি সত্যি বলছি, তোকে কেন্দ্র করে ভুল বুঝে আমি অনেকে ডিভোর্স দিয়েছি। শুধু তোর কারণে নয় তো, ওকে আমি কম ভালোবাসতাম না। তুই পাগল হয়ে গেছিস? আজে বাজে বকা বন্ধ কর। আমার জন্য ডিভোর্স দিয়েছিস মানে কি? তুই বুঝিস না আকাশ, প্রতিদিন একের পর এক তোদের রঙ্গ ছবি আমাকে সেন্ড করতো। আমি একজন পুরুষ হিসাবে কীভাবে সইতাম এসব? মানে? শ্রাবণ আর কিছু বলতে যাবে, তার আগেই ফারুক তালুকদার কঠিন এক ধমক দেয়, দুজনকে চুপ করিয়ে দেয়। তিনি বুঝেছেন দু ভাইয়ের ঝামেলার মাঝে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। তবে সেটা কি? এখন এমন তর্কাতর্কি করলে দু ভাইয়ের মাঝে ঝামেলা হবে, পরে কোনো সমস্যার সমাধান হবে না। ফারুক তালুকদারের ধমকে শুভ্র শ্রাবণ দুজনেই থেমে যায়। আনিস তালুকদার বসে আছেন বেশ সিরিয়াস ভঙ্গিতে। বাড়ির সবাই নিশ্চুপ, যেন কথা বললেই কিছু মিস করবেন। ফারুক তালুকদার নিজের কঠিনত্ব বজায় রেখে শ্রাবণকে বলে, শ্রাবণ, তুমি সব কিছু খুলে বলো। দোষ যার, শাস্তি সে পাবে। আজ বিচারে বসেছি, সমাধান করেই ছাড়ব। শ্রাবণ মাথা নিচু করে নেয়। তারপর আবারও আর চোখে অহনার কান্নারত লালচে মুখটা দেখে নেয়। অহনার মুখ দেখে শ্রাবণের বুক কেঁপে ওঠে। কত শুকিয়ে গেছে মেয়েটা। বেশ কিছুক্ষণ শ্রাবণ চুপ থেকে বলা শুরু করে, আমার আর অহনার বিয়ের পর আমার লুকিয়ে একটা সংসার শুরু করি। অহনা নিজের পড়াশোনা চালু রাখে, আমিও আমার কাজ। আমি কখনো কাউকে বুঝতে দিইনি। আমাদের বিয়ের কিছুদিন পর শুভ্রও জেনে যায়। তবে আমার সাথে অহনার বিয়ে হয়েছে এটা জানতো না। এরপর একদিন রাতে আমি ঘরে শুয়ে থাকি, অহনা তখন ঢাকায়, আর আমি এখানে। হঠাৎ আকাশের একটা টেক্সট চলে আসে। ভাইয়া, আপনার আর আপুর কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আমি চমকেছিলাম নিজের শালার মুখে তার বোনের কথা শুনে।
আমি যখন বলি কেন, তখন আকাশ আমাকে কয়েকটা ছবি দেয়। ছবিগুলো এমন ছিল যে কয়েকটা দেখলে মনে হবে শুভ্র অহনাকে চুমু খাচ্ছে। তখন আমার মাথা গরম হয়ে যায়। তখন জীবনের একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। আকাশকে ফলো করার কথা বলেছি। ও প্রতিদিন আপডেট দিত। আমিও ভাবতাম নিজের বোনের এমন খারাপ সম্পর্ক ভাই হিসাবে না আনতে পেরে এসব করেছি। একসময় সে অন্য ছেলেদের নিয়েও দিত। তখন থেকেই অহনার প্রতি আমার ইন্টারেস্ট চলে যেতে শুরু করে। অহনার সান্নিধ্যে খারাপ লাগতে থাকে। আমিও খেয়াল করতাম শুভ্র অহনার সাথে বেশি মেশে আর অহনা বেশি টাইম বাইরে বাইরে কাটাতো। তাই আমারও রাগ হয়। শ্রাবণ একটু থেমে আবার বলতে শুরু করে। বিশেষ করে খারাপ লাগতো শুরু করে অহনা কিভাবে পারছে শুভ্রের সাথে সম্পর্ক করতে। শুভ্র আমার ভাই ছিল। একদিন সব কিছু ছাড়িয়ে গেল। আমি সিলেট আসার দিন আমি দুপুরে বসে আছি। আমাকে বলছে, শ্রাবু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তখন জিজ্ঞাসা করলেও অহনা বলেছিল পরে বলবো। আমি আর ঘাটিনি। সেদিন রাতে আসার সময় আকাশ আমার ফোনে কিছু চ্যাট লিস্ট আর কিছু খারাপ ছবি দেয় যাতে আমার ঘৃণা জন্মায় অহনার প্রতি। আমি ভেবেছিলাম আকাশ হয়তো নিজের বোনের এসব খারাপ জিনিস সহ্য করতে পারছে না বলেই আমাকে এসব দিয়ে সাহায্য করছে দূরে চলে যেতে। সেদিন পরপর আরও কয়েকটি ছবি আসে শুভ্রর সাথে অহনার আর কিছু অন্য ছেলের চ্যাট লিস্ট, যাতে স্পষ্ট অহনা কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে। সেখান থেকে রাগ সৃষ্টি, সাথে জেদ। আমিও প্রতিজ্ঞা করি ওর ডিভোর্স তার আগে আমি দিব, আর আমি সেই ভুলটাই করি। তার কিছুদিন পর শুনি অহনা বিয়ে করেছে, সাথে প্রেগনেন্ট। এই খবরটা আমাকে আকাশ দিয়েছিল। তবে বাচ্চাটি আমিও ভেবেছিলাম অন্য ছেলের। তবে আমার ভুল ভাঙে বুঝতে পারি ছবিগুলো এডিট করা। আর আকাশ যে ফটো এডিটার আমি কখনো জানতাম না। আকাশকে আমি অনেক বিশ্বাস করতাম। তবে আমার ভুল ভাঙতে দেরি নয়। ততদিন সবাই জেনে গেছে অহনা শুভ্র বিয়ে করেছে আর অহনা গর্ভবতী। আমিও ভেবেছিলাম হয়তো বাচ্চাটি শুভ্রর। তাই আমি চুপ হয়ে যাই। রাগ হয় আমার শুভ্র কেড়ে নিল আমার ভালোবাসার মানুষটিকে। আমিও তাই করব। সেই রাগ থেকেই সেদিন আমি সারা আর শুভ্র মাঝে দ্বন্দ্ব লাগিয়ে সারাকে নিজের করতে চেয়েছিলাম, শুধু রাগ থেকেই, যাতে শুভ্র আমার কষ্ট বুঝতে পারে। তবে আজ যখন জানলাম অহনা বিয়ে করেনি আর ওটা শুভ্রর নয়, আমার সন্তান, তখন আমার পুরোপুরি ভুল ভাঙে। কথাগুলো বলে থামে শ্রাবণ। মাথা যন্ত্রণা করছে, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতপ্ত নোনা জল। বাড়ির সকলে নীরব। অহনা বুঝতে বাকি নেই যে ভাইকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। সেই ভাই তার সুন্দর সাজানো জীবনটা নষ্ট করে দিয়েছে। নিস্তব্ধতা ভেঙে ফারুক তালুকদার শ্রাবণকে উদ্দেশ্য করে বলে ওঠে। তো সেসব দিক কি মনে হচ্ছে এখানে কার দোষ ছিল? শ্রাবণ মাথা নিচু করে করুণ কণ্ঠে বলে ওঠে। এখানে আমার দোষ ছিল, যেখানে আমি নিজের স্ত্রীর থেকে তার ভাইকে বিশ্বাস করেছি বেশি। নিজের স্ত্রীকে কখনো সত্যি মিথ্যা জিজ্ঞাসা করিনি। নিজের ভাই সম্পর্কে খারাপ ধারণা নিয়েছি। সবশেষে আমি দোষী। ফারুক তালুকদার একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ফারুক তালুকদারের কাছে ভুল মানেই ভুল, আর ভুল করলে শাস্তি পেতেই হবে। আর তোমাকে পাওয়া লাগবে শাস্তি, কঠিনতম শাস্তি। বলেই ফোন লাগায় নিজের বন্ধু আকরাম, যে কিনা পুলিশের ওসি। তাকে কিছু টেক্সট দিল, সাথে আসতে বলল। পুরো বাড়ির সকলে কেঁপে ওঠে ফারুক তালুকদারের এমন কাজে। শেষ পর্যন্ত জেলে দিবে ভাবা যায় না। শ্রাবণ নীরবে চোখের পানি ফেলে। শুভ্র কিছু বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দেয়। তারপর অহনার দিকে তাকিয়ে বলে ওঠে। তো অহনা শ্রাবণের কথা শুনে মেইন কালপিট খুঁজে পেয়েছ, নাকি আমি খুঁজে দেব? নাকি তোমার কাছে এখনো শ্রাবণ দোষী? ফারুক তালুকদারের কথায় অহনা আবারও কেঁদে ওঠে। যাকে নিজের সব ভাবতো সেই ভাই তার লাইফটা শেষ করলো। কিভাবে পারলো এত নিষ্ঠুর হতে? কি জবাব দিবে এত মানুষের ভিড়ে যে তার ভাই তার সংসার নষ্ট করেছে? খুব ঘৃণা হচ্ছে নিজের ভাইয়ের প্রতি। আজ সারারও খুব খারাপ লাগছে অহনার জন্য, সাথে ফাতিহারও। ভুল বোঝাবুঝিতে একটা সম্পর্ক কিভাবে শেষ হয়? হঠাৎ অর্কের ফোন বেজে ওঠে। অর্ক ফোন পকেট থেকে বের করে শুভ্রকে কিছু একটা ইশারা করতেই শুভ্র বেরিয়ে যায় বাইরে। শুভ্র সবার মাঝ থেকে বেরিয়ে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা ডেলিভারি ম্যানের থেকে কিছু আনিয়ে নেয় দারোয়ানকে দিয়ে। বেশ বড় বড় বক্স। শুভ্র বক্সটি মিসেস সুমনাকে ডেকে কিছু একটা বলে। মিসেস সুমনাও সাবধানে রেখে দেয় বক্সটি নিরাপদ স্থানে। শুভ্র আর সুমনা বেগম আবার নিজেদের জায়গায় এসে দাঁড়ালো। শুভ্র অর্ককে চোখের ইশারায় হ্যাঁ সূচক ইশারা দিল। অর্কও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এতক্ষণে। ফারুক তালুকদার বেশ কিছুক্ষণ চুপ রইল। তারপর নিজের গম্ভীর মুখশ্রী নিয়ে সবাইকে এক পলক পর্যবেক্ষণ করলো। তারপর গলা ঝাড়া দিয়ে বলে উঠল। আমি অনেক ভেবে যা বুঝলাম, যদি মেইন কালপিট কেউ হয়ে থাকে সেটা আকাশ।
একটা ভাই কতটা পাষণ্ড হলে তার বড় বোনের সংসার নষ্ট করতে পারে, তাও আবার বন্ধু সমতুল্য দেবরকে নিয়ে। ছি। অহনার মাথা নিচু, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ফাতিয়া এবার অবাকের চরম পর্যায়ে। যতটা খারাপ সে রিহানকে ভেবেছিল তার থেকে 1000 গুণ বেশি খারাপ সে। নিজেরই ঘৃণা লাগছে অমন অসভ্য একটা ছেলেকে ভালোবাসার জন্য, যে কিনা নিজের বোনের সুখের সংসারটা নষ্ট করে দিল। সারার চোখের কোণেও ভেজা। তারও খারাপ লাগছে। বাড়ির প্রতিটি মানুষ নির্বাক। শ্রাবণের মাথা নিচু। ফারুক তালুকদার ইতিমধ্যে মনিরাকে তালুকদার বাড়িতে যত দ্রুত সম্ভব ফিরে আসতে বলছে, তবে মনিরা আসতে লেট হবে। ফারুক তালুকদার আবার বলে ওঠেন, আমি আকাশকে মেন কালপিট বলেছি, এর শাস্তি সে পাবে। তবে তোমরা কম দোষী না, তোমাদের শাস্তি সন্ধ্যায় পুলিশ আসবে, তখন হাতে নাতে পেয়ে যাবে। সবার মনের মাঝে কৌতূহল জন্ম নেয়, পুলিশ কেন আসবে? ফারুক তালুকদার কি তাদের ধরিয়ে দেবে? তবে মনের প্রশ্ন মনেই থাকে, মুখ ফুটে আর কিছু বলতে পারে না। ফারুক তালুকদার সোফা থেকে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে, তারপর জোরে বলে, অহনার শ্রাবণ, একা ছেড়ে দিয়ে সবাই বেরিয়ে যাও। শুভ্রর মা, আমাদের খেতে দাও, ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। আনিস, আয়। ভাইয়ের কথায় আনিসও চলে আসে। আনিতা ব্যস্ত হয়ে পড়ে খাবার গরম করতে। শুভ্র সারাকে নিয়ে উপরে চলে আসে। অর্কও উঠে বাগানে চলে এলো, তার বাবারা চলে আসার মতো হয়েছে। ফাতিহাও বেরিয়েছে অর্কের পেছন পেছন। তার মনটা আজ বেশ খারাপ। ফাতিহা বাগানের ভেতরে গিয়ে দোলনায় বসে, আকাশের দিকে চেয়ে রয় এক দৃষ্টিতে। অর্ক মেন গেটের দারোয়ানের সাথে কথা বলে বাড়ির ভেতরেই যাচ্ছিল, হঠাৎ চোখে পড়ে বাগানের ভেতরে দোলনায় বসে থাকা ফাতিহার দিকে। অর্ক আগেই খেয়াল করেছিল ফাতিহার চোখে পানি, আর এখন আকাশের দিকে চেয়ে উদাস হয়ে বসে থাকা। অর্ক ফাতিহার দিকে হেঁটে যায় ধীরে ধীরে। ফাতিহার পাশে বসতে গিয়ে ফাতিহাকে বলে, বুঝতে পারি? বসুন। মন খারাপ কেন জানতে পারি? ফাতিহা চোখের পানি বাম হাতের তালু দিয়ে মুছে আকাশের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে বলে, কই? বিএফের জন্য মন খারাপ? মানে? এই যে এত কিছু জানলেন, তার ব্যাপারে খারাপ তো লাগতেই পারে, স্বাভাবিক, তাই বললাম আর কি। অর্কের কথায় ফাতিহা তড়িৎ অর্কের দিকে তাকায়, চোখ বড় বড় করে বলে, কি বললেন? কি বললাম আর কি? অহনা বেটার সেই ভাই, তোমার বিয়ে বা কাছের কেউ? ফাতিহা কেঁপে ওঠে, ভয় মনে বাসা বাঁধে। যদি অর্ক বাড়িতে বলে দেয় তো তার বাবা আর ভাই তো তাকে মেরেই ফেলবে। ফাতিহা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি জানলেন কি করে? অর্ক বোধ হয় হাসলো, তারপর উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ফিরে পকেটে হাত গুজে বলে উঠল, চিন্তা নেই মিস ফাতিহা, আপনি ভয় পাবেন না, আমি কাউকে বলবো না। তবে শুনুন, আপনি যেখানকার স্টুডেন্ট, আমি সেখানকার লেকচারার। মানে বুঝলাম না। কিছু জিনিসের মানে হয় না। আসি, পরে একসময় কথা হবে। তবে মন খারাপ করবেন না, আপনি যার বুকের পাঁজর দিয়ে তৈরি, আপনার তার সাথে গাঁটছড়া বাঁধবে। অর্ক আর দাঁড়ালো না, তার ফোন বাজছে, হয়তো তার বাবা চলে এসেছে। আজ তার খুশির দিন, তার অসুস্থ মা আবার ঠিক হয়ে যাবে, তার পুচকি বনু আবার তার কাছে আবদার করবে, একের পর এক আবার তাদের বাড়িটা আনন্দে ভরে উঠবে। অর্কের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে ফাতিহা। আচ্ছা, মানুষটা কেমন জানি, আমি তার ছোট ছেলেও আপনি বলে সম্বোধন করলো, কতটা রেসপেক্টের সাথে কথা বললো, কি আজব ব্যাপার। আমার মন খারাপ বুঝেও গেল। আচ্ছা, সে কিসের স্টুডেন্ট আর স্যারের কথা বললো? ফাতিহার মাথায় ঢুকে না, তবে আপাতত মনের মাঝে রিহান নেই, মন খারাপও নেই। আনিশা আর অন্তু রুমে বসে আছে তো আছেই। আনিশার খুব খারাপ লাগছে সারার জন্য। ইস, ওরা যদি শুভ্র ভাইয়ার কাছ থেকে যায় তবে সারার কি হবে? আচ্ছা, সারা কি এসব সহ্য করতে পারবে? আচ্ছা, এতক্ষণ কি করছে নিচে? একবার গিয়ে দেখবো? না না বাবা, থাক, ওর চেয়ে বরং চকলেট খাই। দেখা গেল চাচুর সামনে ওই খাটাস ভম্বলটা আমাকে বকাই দিল। আচ্ছা, উনি কি বুঝে না আমি ওনাকে এত ভালোবাসি? যতটা ভালোবাসলে ঘুমের মাঝে ওই শ্যামলা রাগী মুখটা ভেসে ওঠে। আনিশা আবার মনে মনে বিড়বিড় করে ওঠে, ইস বেটা খাটাস, আমিও আপনাকে ভাইয়া বলে জ্বালাবো উপন্যাসের নায়িকাদের মতো। কি কিউট হবে। ইস, কবে বুঝবেন আপনি? বয়স তো বেড়েই চলেছে। আনিশার বিড়বিড় দেখে অন্তু খাওয়া থামিয়ে কপাল কুঁচকায়, তারপর হঠাৎ করে ধাক্কা দিয়ে বলে, এই আপু, তোর কি ভূতে ধরলো? এমন বিড়বিড় করছিস কেন? অন্তুর ধাক্কায় আনিশা বেচারি লাফিয়ে উঠে, সাথে বুকে থুতু দেয়।
আনিশার লাফানো দেখে অন্তু ভয় পেয়ে যায়, সিটকে দূরে সরে যায়। অন্তু আবারও বলে ওঠে, কি বিড়বিড় করছিলি? কই কি? এই যে এখনই। আনিশা অন্তুর মাথায় একটা গাঁটটা মেরে বলে, তুই চোখে দিনের বেলা ফুল দেখা শুরু করছিস? আব্বুকে বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি, দাঁড়া। কথাটি বলে হুহা করে হেসে ওঠে আনিশা বোকার মতো। যদিও হাসির কোনো কারণ নেই, তবুও অন্তুকে এই প্রসঙ্গ ভুলাতে হাসছে। কাজও হলো। আনিশা অন্তুর ভাগের চকলেট টান দিতেই অন্তুও চেতে গেল। শুরু হলো কারাকারি। একবার অন্তু টানছে তো আর একবার আনিশা। ড্রয়িং রুম থেকে সবাই এক এক করে বেরিয়ে যায়। দাঁড়িয়ে রয় দুটি অনুতপ্ত হৃদয়। নিজেদের ভুলের জন্য তারা আজ এত দূরে। কখনো কেউ কারো কাছে ছোট হয়নি। নিজেদের ইগো ঠিক রাখতে গিয়ে সম্পর্ক শেষ করে দিল। তাদের মেয়েটাও তার আসল বাবার কাছে থেকেও ছিল না। শ্রাবণ খুবই অনুতপ্ত নিজের ভুলের জন্য। অহনার সামনে মুখ উঁচিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না তার। অহনা উঠে দাঁড়ায়। অহনার মুখটা মলিন। নিজের প্রতি লজ্জা লাগছে, সাথে বড্ড অভিমান জমেছে শ্রাবণের প্রতি। অভিমান কেন বা জমবে না? শ্রাবণ যদি একবার সত্যিটা যাচাই করত, তবুও অহনা এতে লজ্জিত যে এত দিন যাকে ভুল নিষ্ঠুর ভেবে এসেছে আসলে তার কোনো দোষই ছিল না। অহনার মাথা নিচু। কি বলবে সে? কখনো ভুলেও কল্পনা করতে পারে নাই তার আপন ভাই তার জীবনটা নষ্ট করে দিবে। এতদিন অবশ্যই সকল প্রশ্নের উত্তর সে নীরবে খুব ভয়ঙ্করভাবে। শ্রাবণ ধীর পায়ে অহনার সামনে এসে দাঁড়ায়। মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নেই তার মাঝে, তবুও অনেক কষ্টে হৃৎপিণ্ডের প্রচণ্ড গতি সামাল দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, অহনা, অহনা। শ্রাবণের এই শান্ত কণ্ঠটা অহনার হৃদয়ে নদীর ঠান্ডা শীতল স্রোতের মতো বয়ে যায়। অহনা আর নিজের অভিমান ধরে রাখতে পারে না। আছড়ে পড়ে শ্রাবণের বুকে জড়িয়ে ধরে খুব জোরেই কেঁদে ওঠে। শ্রাবণ নিস্তব্ধ, সব কিছু বুঝতে সময় লাগে তার। শ্রাবণও হাত উঁচিয়ে অহনার পিঠে হাত রাখে, জড়িয়ে নেয় অহনাকে। অহনা কাঁদতে থাকে ধারাহীন। শ্রাবণের চোখেও পানি। নিজের বুকের খালি অংশটুকু আজ পরিপূর্ণ লাগছে, তবে তাও যেন কিছুটা খালি। অহনা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি আমাকে ছেড়ে আসার আগে কারণটা বলেননি কেন শ্রাবণ? বলেননি কেন? কেন কাঁদালেন এত আমায়? প্রশ্নের উত্তর দিন শ্রাবণ। শ্রাবণ নিস্তব্ধ। কি উত্তর দিবে সে? চোখ বেয়ে পড়ছে নোনা জল। অহনার কালো চুলের ভাঁজে মিলে যাচ্ছে। আনিশা মাত্র দরজা থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই অহনার কান্না শুনতে পায়। পরক্ষণেই চোখ যায় সোফার পাশে স্থির দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাই, আর তার বুকে অহনা লেপ্টে আছে। শ্রাবণও জড়িয়ে আছে অহনাকে। আনিশা স্থির হয়ে যায়। চোখ পড়ে বাড়ির সকলের দিকে। যে যার কাজে ব্যস্ত। আনিশার মাথা শূন্য লাগছে। কি দেখলো সে? কেন দেখলো? স্বপ্ন নাকি সত্যি? ভেবে পায় না আনিশা। মাথা চক্কর দিয়ে ওঠে। টাল সামলাতে না পেরে প্রথম সিঁড়িতেই আছড়ে বসে পড়ে। চোখে পানি টলমলিয়ে ওঠে। আনিশা নিচে থেকে নিজের বাবা আনিসের কথা শুনতে পেয়ে তাড়াহুড়া করে রুমে চলে যায়। পা চলছিল না তার, যেন কেউ লোহার শিকল দিয়ে আটকে দিয়েছে পা জোড়া। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আনিশা নিজের ক্লান্তি শরীর নিয়ে রুমে আসে। রুমে অন্তুকে দেখতে না পেয়ে দরজা আটকে দেয়। তারপর বিছানায় শুয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আনিশা কেঁদেই চলছে, তবে বুঝতে পারছে না কেন কাঁদছে। হঠাৎ আনিশার মনে আশার আলো জ্বলে ওঠে। আচ্ছা, আমি কি ভাবছি এগুলো সব মিথ্যাও তো হতে পারে। সব সময় তো যা চোখে দেখা হয় তা তো সত্যি হয় না। আমি জানি শুভ্র ভাই আর অহনা মেয়েটা বন্ধু ছিল, তাহলে সেই জন্য হয়তো শ্রাবণ ভাইকে জড়িয়ে ধরেছে। আনিশা বিছানায় উঠে বসে, হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ফেলে। তবুও নিজের অন্তরে শূন্য শূন্য লাগছে। আনিশা নিজের প্রতি বিশ্বাসী। যেহেতু আশার আলো পেয়েছে, সেহেতু সেটাই বাস্তব হবে। তবুও মন মানছে না। আনিশা নিজের মনের খুঁতখুঁতানি দূর করার জন্য রুম থেকে আবার বের হয়ে যায়। উদ্দেশ্য কাউকে জিজ্ঞাসা করা। অর্ক পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। মুহূর্তেই মুখটা শুকিয়ে গেল। সে ভেবেছিল তার বাবারা চলে এসেছে, তবে এখন শুনছে তারা এখন বিশাল বড় এক জ্যামে আটকে আছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। অর্ক নিরাশ মুখে কল কেটে দেয়। বাড়ির ভেতরে এখন যেতে ইচ্ছা হচ্ছে না।
তাই আবারও চলল ফাতিহা যেখানে বসে আছে সেখানে। অর্ককে আবার তার দিকে আসতে দেখে ফাতিহা এবার নড়ে চড়ে বসলো। দোলনার উপরে পা উঠিয়ে বুকের সাথে হাঁটু গুজে বসলো। অর্ক ফাতিহার পাশে এসে দাঁড়াতেই ফাতিহা মিনমিনিয়ে বলল, বসুন। আমার জন্য অপেক্ষা করছিলে মনে হচ্ছে। না, আসলে আপনাকে আসতে দেখলাম তাই আর কি। অর্ক ফাতিহার পাশে বসলো। দুজনের মাঝে বেশ দূরত্ব, মাঝে একজন অনায়াসে ভালোভাবে বসতে পারবে। প্রায় 10 মিনিট নিস্তব্ধভাবে বসে থাকার পর অর্ক প্রথম বলে উঠল। এখনো মন খারাপ? ফাতিহা নিশ্চুপ। কি বলবে সে? মানুষের মুখ দেখে কি বোঝা যায় না তার মনের অবস্থা? ফাতিহাকে চুপ থাকতে দেখে অর্ক বলে উঠল। গান শুনবেন? যদিও আমার কণ্ঠ ভালো না, তবে গাইতে পারি। ফাতিহা অর্কর দিকে তাকালো। এতক্ষণে চাপ দাড়ির মাঝে ফর্সা গাল, বাম ভ্রু, উপরে একটা কালো কুচকুচে তিল, ফর্সা মুখে বেশ মানিয়েছে। ফর্সা গায়ে কালো টি শার্ট, ট্রাউজার বেশ ফুটেছে। বাগানের হালকা হালকা বাতাস শুরু হলো। শিউলি ফুলগুলো ঝরে পড়ছে। কয়েকটা জোরালো বাতাসে উঠে এসে আছড়ে পড়ছে দোলনায়। আকাশে মেঘ জমেছে অল্প অল্প, যদিও পুরো আকাশ মেঘে সাদা হয়ে আছে, তবে কিছু কিছু জায়গায় কালো রং ধারণ করেছে। ফাতিহা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল। আচ্ছা শুনান। অর্ক যেন জানতো ফাতিহার উত্তরটা। ফাতিহা বলার সাথে সাথে অর্ক বলে উঠল। কিছু মনে না করলে চলেন ছাদে যাই, সেখানেই শোনাবো। ফাতিহা উঠে দাঁড়ালো। তারও এখানে ভালো লাগছে না। এই বাতাসে ছাদ বাগানের পরিবেশটা আরো একটু ভিন্ন হবে। অর্ক ফাতিহার সম্মতি পেয়ে উঠে দাঁড়ালো। তারপর চলল বাড়ির দিকে, উদ্দেশ্য ছাদে যাওয়া। রুমে আসতেই সারা শুভ্রের বুকে যে মুখ গুজেছে আর মুখ তুলছে না। রীতিমতো ফুপিয়ে কাঁদছে মেয়েটা। শুভ্র জানে তার পিচ্চি পাখির কান্নার কারণ, সেজন্য থামাচ্ছে না। কাঁদুক, একটু মন হালকা হবে। শুভ্র সারাকে কোলে তুলে নেয়, তবুও সারা শুভ্রের বুকে মুখ গুজে আছে, 2 হাত দিয়ে আঁকড়ে রেখেছে, যেন হাত ছড়ালেই শুভ্র হারিয়ে যাবে। শুভ্রের কোলে করে সারাকে বিছানায় এনে বসিয়ে দেয়। তারপর নিজেও সারার পাশে বসে। সারা কিছুক্ষণ পর ফুপিয়ে উঠছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত মেয়েটা। শুভ্র সারার চুলের ভাঁজে হাত বোলাতে বোলাতে বলে, পিচ্ছি পাখি। সারা ফুপিয়ে যাচ্ছে। সারার চুপ থাকা দেখে শুভ্র আবার বলে উঠল। পিচ্ছি পাখি শুনছো? হুম। কাছে কেন যান? আমি আছি তো, দেখছো সব ঠিক হয়ে গেছে। আপনি খুব খারাপ শুভ্র, খুব খারাপ, খুব পচা আপনি। শুভ্রের বুকে মাথা রেখে হাত দিয়ে শুভ্রের বুকে মৃদু ঘুষি দিয়ে বলে সারা। শুভ্র হাসে। তার পিচ্চি পাখি যখন অভিমান করে তখন তার নাম ধরে ডাকে। আর শুভ্র এটাও জানে তার পিচ্চি পাখির অভিমান ভাঙাবে কিভাবে। শুভ্র মুচকি হেসে সারাকে নিজের থেকে সারিয়ে নেয়। সারা মাথা নিচু করে আছে। শুভ্র সারা থুতনি ধরে উঁচু করে লাল হয়ে যাওয়া কান্নারত চেহারাটা এক পলক দেখে নিজের 2 হাত সারার 2 গালে রাখে। তারপর বলে ওঠে, আমি কি করেছি পিচ্ছি পাখি? আপনি খুব খারাপ। আমার থেকে এত কিছু কেন লুকিয়েছেন? কথাটা বলে আবারও ঝাঁপিয়ে পড়ে শুভ্রের বুকে। শুভ্র হাসে। সেও সারাকে নিজের সাথে জড়িয়ে নেয় হাতের বন্ধনে। তারপর ঠোঁটে হাসি রেখে বলে, কি লুকিয়েছে একটু বলবা জান? আমি বুঝতে পারছি না। রাগ উঠাবেন না। বলো না কি করেছে। আচ্ছা রাগ উঠায় কি করে? এটা কি কোনো বিকাশ নাকি এটিএম সিস্টেম বউ, যে ইচ্ছে মতো উঠানো যায়? রাগাবেন না বলছি। কি সব বলছেন আপনি? আরে বউ রাগ করে না, আমি তো বলেছি তাকে যেভাবে ওঠাই আমি মনে করছি রাগও সেভাবে ওঠাতে হয়। সারা এবার রেগে যায়। খুব জোরে কামড়ে ধরে শুভ্রের বুকে। তবে শুভ্র কোনো রিয়াকশন দেখায় না। একটু পর সারা নিজে থেকেই ছেড়ে দেয়। প্রচণ্ড রাগ বা কষ্টে অভিমানে তার কান্না পায়। সারা আবার কেঁদে ওঠে। সারার এমন কান্না দেখে এবার শুভ্র একটু ভড়কে যায়, কারণ মেয়েটা অল্পতেই অসুস্থ হয়ে যায় আর আজকের দিনে অসুস্থ করতে চায় না মোটেও। শুভ্র হাসি হাসি মুখটা গায়েব হয়ে যায়। ঠান্ডা মুখশ্রীতে সারার পিঠে হাত রেখে বলে ওঠে, আমি জানি পিচ্ছি পাখি, তোমার রাগ অভিমান আজ পালা করে একসাথে উদয় হয়েছে। কারণটা আমার অজানা নয়। আসলে তোমার কথা হচ্ছে এই যে আমি অবিবাহিত, এটা কেন বলি নাই? ওরও আমার মেয়ে, সেটা কেন বলি নাই? আর এই জন্যই কি তোমাকে 4 বছরের জন্য এনেছিলাম? এইটুকু বলে শুভ্র থামে। বেশ শব্দ করেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শুভ্রর কথা শেষ হতেই সারা শুভ্রের বুক থেকে মাথা তুলে চোখে মুখে বিস্ময়। এই মানুষটাকে কিছু বলার আগেই বুঝে যায় কি করে। সারা বুঝতে পারে না। সারাকে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকতে দেখে শুভ্র হালকা হেসে বলে ওঠে, এখন তুমি ভাবছো আমি এগুলো কিভাবে জানলাম? আচ্ছা আজ সব প্রশ্নের উত্তর পাবে, কিন্তু
কি কিন্তু? শুভ্র পকেট থেকে মোবাইল বের করে সন্ধ্যা প্রায় হতে চলল, মাগরিবের আজানের আর 25 মিনিট বাকি। শুভ্র সারার দিকে তাকে ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলে, আজ সন্ধ্যা একটা সারপ্রাইজ আছে। আমরা পুরো পরিবার যাবো এক জায়গায়, সেখানে যেতেই বলবো। আরেকটা কথা। কি কথা? শুভ্র সারার দিকে এগিয়ে যায়, বিস্ময়ে ভরা চক্ষুদ্বয় এখন ভোরকে যাওয়ার মতো সারার। শুভ্র সারার কানের কাছে ফিসফিস করে বলে, হুম, পিচ্ছি পাখি, এবার একটু বড় হতে হবে তোমাকে। আজ থেকে ট্রেনিং দেবো, রেডি হয়ে নাও যান। সূর্য অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মাঝেই আধারে ঢাকবে ধরণী। মেঘে ঢাকা আকাশ হলুদ আভায় ভরা, ছাদের একেবারে কর্নারে দোলনা। আগে অল্প পাশে ছিল, দুদিন হলো এখানে এনেছে। এখান থেকে দূরে বিশাল চা বাগান দেখা যায়, সেজন্যই মূলত আনা। চারিপাশে বাতাস বইছে, আবহাওয়াটা বেশ মনোমুগ্ধকর। ফাতিহার পাশে বসে দূরের চা বাগানের দিকে তাকিয়ে হাতে থাকা গিটারটার দিকে তাকালো অর্ক। আসার সময় ফাতিহা আনলো নিজের রুম থেকে। বেশ কয়েক বছর পর গিটার হাতে নিল অর্ক। অর্কের দিকে তাকিয়ে ফাতিহা বলে উঠল, কি হলো, শুরু করেন, সন্ধ্যার নামলো বলে। ফাতিহার কথা শ্রবণ হতেই অর্ক গিটারে টুংটাং আওয়াজ তুলে মৃদু বাতাসের সাথে মনোমুগ্ধকর পরিবেশের সাথে খাপ খাইয়ে দূর আকাশের দিকে তাকিয়ে খালি গলায় গেয়ে উঠল, মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায় চায়ের কাপ, তোর আমার যত স্মৃতির চাপ, হিসেবে মেলানো কঠিন। অর্ক থামে। ফাতিহার চোখ বেয়ে নিজের অজান্তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। খোলা আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, ধন্যবাদ আপনাকে। আমার মন আর আকাশের মন খারাপের সাথে গানটা বেশ মানিয়েছে, আর আপনার কণ্ঠটাও বেশ। অর্ক তাকিয়ে আছে একা একা বলে যাওয়া ফাতিহার দিকে। হুট করে কোনো প্রিপেয়ার ছাড়াই গানটা গাওয়া তার। জানে হয়তো ভালো হয়নি, তবে খারাপও হয়নি। অর্ককে চুপ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ফাতিহা বলে ওঠে, জানেন, আজ আমার ক্ষুদ্র একটা স্বপ্ন পূরণ হয়েছে। যদিও মানুষটা ভিন্ন, তবে স্বপ্নটা পূরণ হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল পরন্ত বিকেলে একজনের ঘাড়ে মাথা রেখে তার গাওয়া গান শুনতে শুনতে সূর্য ডুবি দেখব। ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। ফাতিহার মুখে হাসি ফুটে উঠে দেখে অর্ক বলে উঠল, কিছু মনে না করলে আপনি চাইলে আমি। কথাটা অসমাপ্ত রয়ে যায়। অর্কের ফোন বিকট শব্দে বেজে ওঠে। অর্ক বিরক্ত হয়ে সাইডে গিয়ে রিসিভ করে। ফোনে তার বাবার সাথে কথা বলে ঠিকানা দিয়ে কল রাখতেই শুভ্রের কল পেল। কিছু একটা বলে কল কাটতেই ফাতিহাকে নিয়ে তাড়াহুড়া করে ছাদ থেকে নেমে এলো। তারপর যে যার রুমে গিয়ে রেডি হতে থাকলো। সন্ধ্যা 7:22। শুভ্রদের পরপর তিনটা গাড়ি এগিয়ে চলছে রেনকোট ক্যাফের উদ্দেশ্যে। শুভ্র ড্রাইভ করছে, পাশে সারা। শুভ্রদের পরের গাড়িতে শ্রাবণ, অহনা, মিসেস সুমনা, অরু আর মিসেস আনিতা। আর পরের গাড়িতে ফারুক তালুকদার আর অর্ক, আর পেছনে ফাতিহা আর আনিশা আর অন্তু। আনিশার মনটা প্রচণ্ড খারাপ, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যদিও গাড়ির ভেতরের লাইট অফ থাকায় সেটা কারো চোখে পড়ছে না, তবুও অর্কের দৃষ্টি বুঝে গেল আনিশার কান্না। তবে কোনো মাথা ঘামালো না সে। আনিশার চোখে ভেসে উঠল সেই মুহূর্ত, ফ্ল্যাশব্যাক। আনিস তালুকদারের বোকা শুনে মিসেস সুমনার কাছে বাধ্য হয়ে সাজতে বসেন। ব্লু কালারের গাউন পরে চুল ছেড়ে রেখেছে, আর কিছুই না। তার মন ভালো না, শরীর ভেঙে আসছে, বুকের ভেতরে অসম্ভব পীড়া দিচ্ছে। এই তো কিছুক্ষণ আগে আনিশার রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসে, তখন ফারুক তালুকদার আনিশাকে রেডি হয়ে নিতে বলে। আনিশা কারণ জিজ্ঞাসা করলে তিনি সারপ্রাইজের কথা বলেন। আনিশা চাইলেও কাউকে জিজ্ঞাসা করতে পারেনি শ্রাবণ আর অহনার কথা। আনিশা সিঁড়ি বেয়ে উপরে আসছিল, ঠিক তখনই অন্তু পিছন থেকে এসে বলে, আবু জানিস, অহনা আপু বড় ভাই আর বউ। অন্তুর কথা শুনে আনিশার পা থেমে যায়, চলতে চেয়েও পারে না। আনিশা অন্তুর দিকে তাকিয়ে বলে ওঠে, কি আজে বাজে বলছিস? অন্তু কিছু বলার আগে মিসেস আনিতা বলে ওঠে, হ্যাঁ রে মা, সত্যি কিছুদিন আগে ওর জন্য মেয়ে খুঁজেছি, আর আজ কত বড় সারপ্রাইজ হয়ে গেছি।
কথাটা শোনা মাত্র এক মুহূর্তের জন্য আনিশার পায়ের নিচের মাটি সরে গেল, গলা শুকিয়ে গেল, চোখ টলমলিয়ে উঠল, কণ্ঠ ভেদ করে কোনো কথা বের হচ্ছে না, নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। আনিশা উল্টো ঘুরে ছুটে নিজের রুমে চলে আসলো, এসে দরজা লাগিয়ে দিল। আনিশার ছুট দেখে আনিতা হাসলেন, মনে মনে বলে উঠলেন, পাগল মেয়ে, একটা খুশিতে লাফিয়ে উঠেছে। ফারুক তালুকদার সবাইকে গুছিয়ে রেডি হতে বলেছেন, কারণ এখন বলবে না, তবে আজ বাইরে যাবে। শুভ্র আগে ভাগে এসে মিসেস সুমনার কাছ থেকে বক্সটা গাড়ির ডিকিতে রেখে দিয়েছে। আনিশা ঘরে গিয়ে বিছানার পাশে বসে ডুকরে কেঁদে ওঠে, বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে, মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাবে। আনিশার মনে হতে থাকে সেই সব ঘটনা যেগুলো তার জীবনে জড়িয়ে আছে শ্রাবণের সাথে। তাহলে কি শ্রাবণ ভাই আমাকে এই জন্যই পাত্তা দিত না? আচ্ছা, আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি? ঘুম ভেঙে সব আগের মতো হয়ে যাবে? আনিশা নীরবে চোখের পানি ফেলছে। কিছু ভালোবাসা প্রকাশ করার আগেই মরে যায়, যেমন তার ভালোবাসা। একটু পর অন্তু এসে আনিশাকে ডাকলে আনিশা কাট কাট ভাবে বলে দেয় যাবে না। ঠিক সে সময় আনিস তালুকদার দরজায় নক করে। আনিশা তাড়াতাড়ি চোখের মুছে দরজা খুলে দেয়। আনিস তালুকদার বেশ কড়া কণ্ঠে বলে, যাবে না কেন? আনিশা চুপ হয়ে যায়। বাবার মুখের ওপর কোনো কথা বলার সাহস নেই তার। চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। আনিস তালুকদার ধমকে বলে ওঠে, 5 মিনিটের মাঝে আম্মুর কাছে গিয়ে রেডি হয়ে বের হও, কোনো কথা শুনতে চায় না। আনিস তালুকদার নিজের সাথে করে আনিশাকে নিয়ে যায় সুমনার কাছে। বেগত্তা কান্না চেপে রেডি হয়ে নেয় আনিশা। সন্ধ্যা 6টা 20। তালুকদার বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে কথাবার্তা শেষ করলেন ফারুক তালুকদার। পুলিশের ভাষ্য মতে আগামী 7 দিনের মধ্যে রিহান মোল্লাকে খুঁজে বের করবে। যেহেতু রিহানের নামে আগে থেকে দুটো কমপ্লেন আছে থানায়, তাই ফারুক তালুকদারের কথা শুনে তারা বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। পুলিশ চলে যেতেই ফারুক তালুকদার সবার উদ্দেশ্যে বলে ওঠে, আজ আমার পরিবারের বেশ খুশির দিন। তিনটে সারপ্রাইজ আছে সবার জন্য। প্রথম দুইটা সবার জানা থাকলেও তৃতীয়টা সিক্রেট। প্রথমত, আজ আমি ঠিক করছি প্রথমে আমাদের শ্রাবণ আর অহনার বিবাহ সম্পূর্ণ করতে। সবাই নিশ্চুপ আনিশার চোখে পানির টলমলিয়ে ওঠে। আর দ্বিতীয়ত, আজ সারার জন্মদিন, এটা সারাবাদের সবাই জানে। শুভ্রই নিষেধ করেছে তাকে বলতে। শুভ্র অর্কেড থেকে জানতে পারে 5 ডিসেম্বর সারার জন্মদিন, যদিও বর্তমান কাগজপত্রে অন্য কিছু, তবে অরিজিনাল সব কাগজে 5 তারিখ সেই হিসেবে সারার জন্মদিন। আর তৃতীয়ত, ফারুক তালুকদার শুভ্র সারাকে আবার বিয়ে দিবেন, তবে সেটা কেউ জানে না, গোপন রেখেছে সারার থেকে। এক এক করে সকলে বের হয়ে যায় বাইরে গাড়ির দিকে। শুভ্র আজ কালো প্যান্টের সাথে স্কাই ব্লু শার্ট ইন করে পড়েছে, উপরে দুটো বোতাম খোলা, হাতে ঝুলছে দামি ঘড়ি, চুলগুলো স্টাইল করে রাখা। আর সারার পরনে স্কাই ব্লু রঙের একটা ঘের ওলা গাউন। সবাই যার যার গাড়িতে উঠে পড়ে। আনিশা রুমে নিজের মোবাইলটা নিতে যায় তাড়াতাড়ি, যদিও তার আর প্রয়োজন নেই। বাড়ির সকলে বের হওয়ার পর শ্রাবণ আর অহনা বের হয়। দুজনকেই বেশ মানিয়েছে। শ্রাবণ অহনার ঘাড়ে হাত দিয়ে সামনে আগাতে থাকে। সিঁড়ি থেকে নিচে নামতে নামতে চক্ষু আটকে যায় আনিশার সেদিকে। চলমান পা থমকে যায়, জমে থাকা পানি টুপ করে গড়িয়ে পড়ে চোখ থেকে। আনিস তালুকদারের বাইরে থেকে ডাকের কারণে আনিশা নিজের চোখ মুছে নাক টেনে বেরিয়ে যায় বাড়ি থেকে। আনিশা গাড়ির পেছনের সিটে বসে জানালার ধারে। গাড়ি চলতে শুরু করে, সাথে আনিশার চোখের পানিও বেড়ে চলছে। কথা থেকে ভেসে এলো গানের কিছু লাইন, যা আনিশার বুকে তীরের মতো বিচ্ছে। আনিশাও এক বুক চাপা কষ্ট আর এক পাক্ষিক না বলা ভালোবাসার জন্য গানের লাইনগুলো মনে মনে গুনগুনিয়ে গাইতে শুরু করলো। তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায় কি করি বলবো তোমার, আসলে মন কি যে চায়
কেন যে পালিয়ে বেড়ায়। আনিশার বুক ফেটে কান্না আসে। আসলে গানের প্রতিটা শব্দ আজ তার বুকে বেঁধে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে আজ। শুভ্র ড্রাইভ করছে আর সারার দিকে তাকাচ্ছে। মহারানী তার দিকে চেয়ে আছে। সে কি বুঝছে না এতে তার গাড়ি চালাতে কষ্ট হচ্ছে? নিজেকে কেমন কেমন লাগছে শুভ্রের, তার মহারানী তার পাশে বসে। আগে এই ফিলিংসটা শুভ্র পায়নি, আজ একটু বেশি বড় বড় লাগছে সারাকে। শুভ্র অর্ককে দিয়ে বলিয়ে সারার বাবা মাকে আগেই ক্যাফেতে পাঠিয়েছে। নাম ক্যাফে হলেও জায়গা বিশাল, সাথে তাদের ডেকোরেশন। শুভ্র গাড়ি চালাচ্ছে আর সারাকে তার ছোট্টবেলার গল্প শোনাচ্ছে। সারাও বেশ মনোযোগ দিয়ে শুনছে। শুভ্রদের গাড়িটি এবার হাইওয়ে রাস্তায় উঠে, তবে আজ জামটা কম। কিছু দূর পর পরই ট্রাফিক আর 4 রাস্তার মোড়। শুভ্র গাড়ি চালাচ্ছে, শ্রাবণদের গাড়ি আগে গিয়েছে, তারা মাঝে আর পেছনে অর্কদের গাড়ি। গাড়ির জানালা খোলা থাকায় হঠাৎ বাতাসের ধাক্কায় সারার চোখে কিছু একটা ঢুকে যায়। সাথে সারা আউজ করে ওঠে। শুভ্র সারার দিকে তাকিয়ে গাড়ির স্টারিংয়ে হাত রেখে বলে ওঠে, কি হয়েছে দেখি? শুভ্র গাড়ি স্লো করে আগে থেকে সারার চোখের দিকে তাকায়। লাল বর্ণ ধারণ করেছে। শুভ্র সারার চোখে ফু দিতেই কোথা থেকে এক মাল ভর্তি এসে পড়ল ঠিক তাদের গাড়ির সামনে। শুভ্র প্রথমে খেয়াল না করায় বিপদটা আরো বেড়ে গেল। আর যতক্ষণে শুভ্রের সামনে তাকালো ততক্ষণে শুভ্রের হাত করার মতো কিছুই ছিল না। গাড়ির গতি কম থাকলেও সামনে থাকা গাড়িটির ব্রেকে আউট ছিল। শুভ্র এক মুহূর্তের জন্য থমকে দ্রুত সিট বেল্ট খুলে সারার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর ভয়ঙ্কর এক শব্দ। শব্দের পরে নিস্তব্ধতা, ভয়ঙ্কর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা যেন এক নরকীয় ব্যথা দিচ্ছিল হৃদয়ে। শুভ্র অল্প অল্প করে চোখ মেলে তাকালো। প্রচণ্ড মাথায় আঘাত লেগেছে তার। শুভ্র নিজের বুকে জড়িয়ে ধরা সারার দিকে তাকালো। রক্তে ভিজে গেছে গাউন সহ শুভ্রের শার্ট। চারিপাশে ধোঁয়া উঠছে, কাচের টুকরো ছড়িয়ে আছে সব দিকে। চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়িটার ভেতরে তারা দুজন। রক্তে রাঙ্গা সারা পুরো নিস্তেজ। শুভ্রের যেন নিজের প্রেয়সীকে এভাবে দেখে শ্বাস আটকে গেল। তার মাথা আর ঘাড় থেকে টকবগিয়ে রক্ত পড়ছে। শুভ্র কোনো মতে নিজের মাথা চেপে ধরে সারার মুখে হাত দিয়ে বলে ওঠে, এই বউ, বউ, একবার চোখ খোলো না, দয়া করে। এই বউ, এই পিচ্চি পাখি, তাকা আমার দিকে। সারা আর তাকায় না। শুভ্ররও মাথায় ব্যথায় চোখ খুলে রাখতে না পারার উপক্রম। কিছুক্ষণের মাঝেই অর্কদের গাড়ি সহ আরো কিছু লোকজন জড়ো হলো। অর্ক উন্মাদের মতো চেপটে যাওয়া গাড়িটার কাছে ছুটে গেল। খুব কষ্টে দুজনকে উদ্ধার করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আনিশা ফাতিহা স্তব্ধ। গাড়ির পেছনের সুইচ দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে হসপিটালের দিকে। দুজনেই অনেক বেশি ব্লিডিং হচ্ছে। সারার কোনো সেন্স নেই, শুভ্রের এখনো সেন্স আছে। অর্কের কোলের উপর শুভ্র মাথা, আর শুভ্র নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে সারাকে। ড্রাইভার যত দ্রুত সম্ভব এগিয়ে চলছে হসপিটালের দিকে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে দুটো অতৃপ্ত হৃদয় আজ ভেঙে গেছে। পূর্ণতা পেয়েও অপূর্ণতায় ছেয়ে গেল তাদের এই মিষ্টি নামক কালো অধ্যায়। শুভ্রের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ দুটো লেগে আসছে। শুভ্রের মাথা অর্কের কোলে থাকার এখান থেকে সারার এক পাশের রক্তে ভেজা মুখটা দেখা যাচ্ছে। সারার নিঃশ্বাস পড়ছে না, নিথর হয়ে পড়ে আছে ছোট্ট দেহটা শুভ্রের বুকে। শুভ্র সেদিকে একবার তাকে গভীরভাবে অনুভব করে কিছু, তারপর অর্কের দিকে তাকে ইশারা করতেই অর্ক নিজের কান শুভ্রের মুখের কাছে আনতেই শুভ্র কাতর গলায় বলে ওঠে, আমার পিচ্চি পাখিকে বকে দিস। আমি আমার কথা রেখেছি। আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তাকে বকিয়ে রাখার কথা দিয়ে আমি তা রেখেছি। আমি ওকে সত্যি প্রচণ্ড ভালোবাসি। শুভ্র একটু থামে, কথা জড়িয়ে আসে তার, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র জোরে একটা শ্বাস নিয়ে বলে ওঠে। কথাটা বলে শুভ্র থেমে যায়, চোখের মনি স্থির হয়ে যায়। এই দোস্ত, কি বলছিস? তোদের কিছু হবে না, আমি কিচ্ছু হতে দিব। এই তাকা আমার দিকে শুভ্র। এই ড্রাইভার, গাড়ি তাড়াতাড়ি চালা। এই শুভ্র, তাকা আমার দিকে।
আর কথা আসে না। শুভ্রও সারার মতো নিস্তেজ হয়ে যায়। অর্ক জোরে কেঁদে ওঠে। শুভ্রের মুখে ছোট ছোট থাপ্পড় দিয়ে ডাকতে থাকে। তবে শুভ্র নিস্তেজ। এ কেমন নিয়তি, একদিকে নিজের বোন আর একদিকে নিজের বেস্ট ফ্রেন্ড। আজকের দিনটা তো এমন হওয়ার কথা ছিল না। বাইরে মুষলধারে বৃষ্টি নামে। অর্কের কোলে মাথা দেওয়া নিজের বেস্ট ফ্রেন্ড আর তার বুকের উপর নিস্তব্ধ হয়ে পড়ে থাকা নিজের বোনের দিকে এক পলক তাকানোর দুঃসাহস অর্কের হয় না।